শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক আছে, আমরা স্টার্ট করি তাহলে। জি স্যার। আজকে তো শুধু তোমরাই নাকি? জি স্যার। স্যার 27 এরও স্যার আছে স্যার, যারা ক্লাস করতে ইচ্ছুক স্যার, আচ্ছা। ওরাও আছে। জি স্যার। আচ্ছা, পার্টিসিপেন্ট দেখতেছি 17 অনলি। স্যার আমাদের তো স্যার ওই আমরা 11 জন শুধু স্যার নভেম্বরে বসার জন্য এলিজিবল স্যার, এই জন্য স্যার আর কি একটু পার্টিসিপেন্ট কম স্যার আমাদের 11 জন আছে। আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস ডিসকাস করতেছিলাম লাস্ট ক্লাসে, এখানে গিয়ে সমাপ্ত শেষ করছিলাম। ড্রাগস ইউজড ফর ট্রিটমেন্ট অফ হাইপারটেনসিভ ক্রাইসিস: লেভেটালল, হাইড্রোলাজিন, সোডিয়াম নাইট্রোক্সাইড, ডায়াজক্সাইড, মিনোক্সিডিল। তো লেভেটালল তো বোথ আলফা এন্ড বিটা ব্লকার, লেভেটালল বোথ আলফা এন্ড বিটা ব্লকার। আর এগুলো সব আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি, এরা সব ভ্যাসোডাইলেটরস। ভ্যাসোডাইলেটরস বলতে ডাইরেক্ট ভ্যাসোডাইলেটরস, অনেকেই তো ভ্যাসোডাইলেটর আছে, এরা হচ্ছে ডাইরেক্ট ভ্যাসোডাইলেটর। তো এগুলো হলো হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে ইউজ করার জন্য ড্রাগ। ইউজ হলো ওই ইমার্জেন্সি কন্ডিশনে, এগুলো আইভি রুটে ইউজ হয় সাধারণত। এছাড়া আরো কিছু আছে যেগুলো অনেক সময় ইউজ হয় হাইপারটেনসিভ ক্রাইসিসে। ফেনোল্ডোপাম, স্মলল কিন্তু একটা বিটা ব্লকার। ফেন্টোলামিন, এটা একটা আলফা ব্লকার। জিটিএন, গ্লিসারিন ট্রাইনাইট্রেট, এটা মূলত ইউজ হচ্ছে অ্যান্টি অ্যানজিনাল ড্রাগ হিসেবে। তবে অ্যান্টি অ্যানজিনাল ড্রাগ হিসেবে তো সাবলিঙ্গুয়ালি আর ওরালি ইউজ হয়, তবে হাইপারটেনসিভ ক্রাইসিসে এটা প্যারেন্টারালি, দ্যাট ইজ আইভি রুটে ইউজ হয়। ফুসিমাইড, ইনজেক্টেবল ফুসিমাইড অনেক সময় হাইপারটেনসিভ ক্রাইসিসে ট্রিটমেন্ট ইউজ হয়। ঠিক আছে, তো এগুলো অ্যাজ এ হোল ম্যানেজমেন্টে তোমরা আসলে কার্ডিওলজি রিলেশনে বা মেডিসিনে পড়বে, হাইপারটেনসিভ ইমার্জেন্সি ক্রাইসিস এগুলো কিভাবে ম্যানেজ করতে হয়। আমরা ড্রাগগুলো আউটলাইন করে দিলাম। এবার একটা ইম্পর্টেন্ট কথা, অনেক সময় অনেক ক্ষেত্রেই দেখা যায় পেশেন্টকে, হাইপারটেনশনের পেশেন্টকে ড্রাগ দেওয়া হয়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, কিন্তু তার বিপি কন্ট্রোলে আসে না, দ্যাট ইজ রেসপন্ড করতেছে না ড্রাগে। এই জন্য সেই ক্ষেত্রে অনেক সময় এই বিষয়টা একটু কনসিডার করতে হয়। সেটা হলো রেনিন স্ট্যাটাস অফ পেশেন্ট অফ হাইপারটেনশন। এটা আসলে জেনেটিক্যালি কিছু পেশেন্ট দেখা যায় তাদের প্লাজমা রেনিন লেভেল হাই, আবার কারো ক্ষেত্রে দেখা যায় প্লাজমা রেনিন লেভেল লো। তো এই হিসেবে এই রেনিন স্ট্যাটাস অনুযায়ী পেশেন্টকে দুই ভাগে ভাগ করা হলো হাইপারটেনশনের পেশেন্ট। একটা হলো হাই রেনিন হাইপারটেনশন, লো রেনিন হাইপারটেনশন। তো যারা হাই রেনিন হাইপারটেনশন, তো আমরা দেখেছি যে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম এর ইনহিবিটরস হিসেবে কিছু ড্রাগ দেখিয়েছি। তো ওই ড্রাগগুলো দিলে আসলে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিশন হয়ে যায়। তো যেহেতু কিছু পেশেন্ট হাই রেনিন হাইপারটেনশন, তো তাহলে আমরা ওই পেশেন্টদের ক্ষেত্রে ওই ড্রাগগুলো দিলে এখানে ভালো রেসপন্স পাওয়ার সম্ভাবনা আছে। তো হাই রেনিন যেহেতু, তো আমরা এই জন্য রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটরস যে ড্রাগগুলো, ওগুলো আমরা চুজ করবো এক্ষেত্রে। এর মধ্যে এসটি ইনহিবিটর, এআরবি, বিটা ব্লকার, এগুলো তাহলে যদি হাই রেনিন হয় তার ক্ষেত্রে এগুলো আমরা প্রেফার করতে পারি। আর যারা লো রেনিন, তো তাদের বিপি বাড়ার মেকানিজমটা তার মানে বোঝা গেল রেনিনের সাথে রিলেটেড না। এই জন্য এখানে আরএএস ইনহিবিটর, দ্যাট ইজ রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটর দিলে ভালো রেসপন্ড হবে না, বরং আদার ড্রাগ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়ুরেটিক, এগুলো দিলে বেটার রেসপন্স পাওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, এবার আমরা চলে যাই প্রিন্সিপালস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ থেরাপি। অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ থেরাপি, দেয়ার প্রিন্সিপালস গুলো কি কি? প্রিন্সিপালস এর মধ্যে নাম্বার 1 কথা হলো, we should start to treat hypertension with single antihypertensive drug in low dose. আমরা একটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ দিয়ে শুরু করব, লো ডোজ দিয়ে। যদি কারো লো ডোজে বিপি কন্ট্রোল হয়ে যায় তাহলে দ্যাটস এনাফ, আর ডোজও বাড়ানোর দরকার নেই, এডিশনাল ড্রাগও অ্যাড করার দরকার নেই। তো যদি এক সিঙ্গেল ড্রাগ লো ডোজে দিয়ে রেসপন্স স্যাটিসফ্যাক্টরি না হয়, সেক্ষেত্রে আমরা ডোজ বাড়াইতে পারি, ওই ড্রাগের ডোজ বাড়াইতে পারি। তো আমরা অতটুকু পর্যন্ত ডোজ বাড়াইতে পারবো। প্রত্যেকটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের
রিকমেন্ডেড ডোজ আছে যে এত এত ডোজ পর্যন্ত দেওয়া যায়, তো সেই রিকমেন্ডেড ডোজ পর্যন্ত আমাদের ডোজ বাড়ানোর অপশন আছে। তবে যদি দেখা যায় ডোজ বাড়াইতে গিয়ে পেশেন্টের অ্যাডভার্স ইফেক্ট দেখা দেয়, তখন আমরা ডোজ বাড়ানো স্টপ করে দেব। এই হলো কথা, মানে টলারেবলও হইতে হবে। আমরা ডোজ বাড়াবো আপ টু দা টলারেবিলিটি, পেশেন্ট যতটুকু পর্যন্ত টলারেট করতে পারবে, অ্যাডভার্স ইফেক্ট হবে না এই পর্যন্ত আমরা ডোজ বাড়াবো। এখন যদি কারো দেখা যায় যে সিঙ্গেল ড্রাগ দেওয়া হলো, লো ডোজ দেওয়া হলো, এরপরে ডোজ বাড়ানো হলো রিকমেন্ডেড এন্ড টলারেবল লেভেল পর্যন্ত, তারপরও বিপি কন্ট্রোল না, সেই ক্ষেত্রে আমরা আমাদের নেক্সট স্টেপে চলে। এই পর্যন্ত হলো স্টেপ 1। স্টেপ 1 এ হলো সিঙ্গেল ড্রাগ দিয়ে লো ডোজে স্টার্ট করা হবে, প্রয়োজন হলে পরে ডোজ বাড়ানো যেতে পারে আপ টু দ্য টলারেবিলিটি। আর এই স্টেপে যদি বিপি কন্ট্রোল না হয় তাহলে সেকেন্ড স্টেপে, স্টেপ 2 তে চলে যেতে হবে। সেখানে হলো আমরা সেকেন্ড আরেকটা ড্রাগ অ্যাড করতে পারি। If not controlled by a single drug in tolerable and recommended dose, then it is preferable to add a small dose of second drug. এরপর আর প্রথম ড্রাগের ডোজ না বাড়িয়ে সেকেন্ড ড্রাগ অ্যাড করা, এই হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে সেকেন্ড। এখন যদি কারো দুইটা ড্রাগ, স্টেপ 1 এ একটা ড্রাগ দেওয়া হয়েছে যতটুকু দেওয়া যায় রিকমেন্ডেড ডোজ পর্যন্ত, কন্ট্রোল হয়নি, এরপরে স্টেপ 2 তে অ্যানাদার ড্রাগ অ্যাড করা হলো, সেই ড্রাগ দিয়েও দুইটা ড্রাগ এখন চলছে, এরপর বিপি কন্ট্রোল না, তো সেই ক্ষেত্রে আমাদের স্টেপ 3 তে চলে যেতে হবে, addition of third drug. If not controlled by 2 drugs, then it is recommended to add third drug। তবে এখানে খেয়াল রাখতে হবে স্টেপ 3 তে আমি যে থার্ড ড্রাগটা অ্যাড করব, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে আমি স্টেপ 1 2 তে অলরেডি ডায়োরেটিক ইউজ করেছি কিনা। যদি ডায়োরেটিক ইউজ করা না হয়ে থাকে, স্টেপ 3 তে অবশ্যই ডায়োরেটিক অ্যাড করতে হবে। আর যদি অলরেডি অ্যাড করা হয়ে থাকে তাহলে তো কথা নেই, তাহলে ফার্স্ট লাইনের অন্য যে কোনো একটা অ্যাড করতে হবে। তার মানে হলো স্টেপ 3 তে আস্তে আস্তে আমাদেরকে এটা, এর মধ্যে 3টা ড্রাগ যে হবে কম্বিনেশনে, এর মধ্যে একটা অবশ্যই ডায়োরেটিক থাকতে হবে। এখন 3 ড্রাগস ইন কম্বিনেশন দেওয়ার পরও যদি বিপি কন্ট্রোল না হয়, তখন বলা হবে দিস ইজ রেজিস্ট্যান্ট হাইপারটেনশন অর রিফ্র্যাক্টরি হাইপারটেনশন। 3 drugs in maximum recommended doses in combination, if still BP not controlled, then it is called case of resistant hypertension or refractory hypertension. তবে এই 3 ড্রাগস এর মধ্যে ডায়োরেটিক্স থাকতে হবে। ডায়োরেটিক্স না দিয়ে আগে বলা যাবে না যে পেশেন্ট রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আর রিফ্র্যাক্টরি হাইপারটেনশন। ডায়োরেটিক্স সহ টোটাল 3টা ড্রাগ ইন রিকমেন্ডেড ডোজ ইন কম্বিনেশন দিয়েও যদি কন্ট্রোল না হয়, তখন বলা যাবে রেজিস্ট্যান্ট আর রিফ্র্যাক্টরি হাইপারটেনশন। এখন এই স্টেপে যে ট্রিটমেন্ট লাগবে এটা হলো স্টেপ 4। স্টেপ 4 এ কি হবে, আগের 3টা ড্রাগ তো থাকলেই এর সঙ্গে অ্যাড করা যেতে পারে বিটা ব্লকার or alpha blocker or spironolactone, that is potassium sparing diuretic, or other diuretic, thiazide like diuretic acid. তাহলে 3 drugs including a diuretic in their maximum recommended doses fail to control BP, then it is resistant or refractory hypertension. So in step 4, beta blocker or alpha blocker or spironolactone or other diuretic may be added. তাহলে 4টা ড্রাগ হিসেবে স্টেপ 4 আসতে আসতে। এবারে স্টেপ কেয়ার অ্যাপ্রোচ, এই যে আমরা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কম্বিনেশন বললাম, এটা একটু ডায়াগ্রামেটিক্যালি এটা আমরা সামারাইজ করি, এবং এটার একটা ইনস্টিটিউটের গাইডলাইন আছে, নাইস গাইডলাইন, দ্যাট ইজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্লিনিক্যাল অ্যান্ড হেলথ কেয়ার এক্সেলেন্স। এরা একটা গাইডলাইন দিয়েছে যেটাকে বলা হয় স্টেপ কেয়ার অ্যাপ্রোচ or ACD অ্যাপ্রোচ of antihypertensive drug combination. Step care approach or ACD approach of antihypertensive drug combination according to NICE guideline. এখানে আমরা স্টেপ দেখাবো, আর এখানে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে হাইপারটেনসিভ পেশেন্টদেরকে। এই ক্যাটাগরিতে হচ্ছে হাইপারটেনসিভ পেশেন্ট
age less than 55 years, non-black. আর এই ক্যাটাগরিতে হচ্ছে age hypertensive patient, age 55 or more, black. কার ক্ষেত্রে আমরা কোনটা চুজ করব? তো স্টেপ 1 এ আমরা ইনিশিয়াল স্টেপ যেটা, যদি পেশেন্টের এজ লেস দেন 55 ইয়ার্স হয়, নন ব্ল্যাক হয়, তার ক্ষেত্রে আমরা এ চুজ করব। আর যদি এজ 55 or more ইয়ার্স হয় এন্ড ব্ল্যাক হয়, সেক্ষেত্রে আমরা সি অর ডি চুজ করব। এ সি ডি এটা দেখায়, এ বুঝাবে এসি ইনহিবিটর অর এআরবি, সি বুঝাবে সি রিপ্রেজেন্টস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, A represents AC inhibitor or ARB, C represents calcium channel blocker, D represents diuretic, that is thiazide or thiazide-like diuretic. এখন যদি এই ক্যাটাগরির পেশেন্ট হয় less than 55 years non-black, তো স্টেপ 1 এ আমরা তার জন্য চুজ করব A, that is AC inhibitor or ARB. আর যদি 55 years or more black patient, সেক্ষেত্রে আইদার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অর ডায়োরেটিক অপশন আমাদের হাতে দুটোই আছে। এখন ওই যে স্টেপ 1 এর যে কথা বলা হলো, এই ক্ষেত্রে এটা, এই ক্ষেত্রে এটা, এই ড্রাগ যদি সিঙ্গেল ড্রাগ ইন ম্যাক্সিমাম রিকমেন্ডেড ডোজ দিয়েও যদি বিপি কন্ট্রোল না হয়, তাহলে আমরা প্রথমত আমরা ডোজ বাড়িয়ে ম্যাক্সিমাম রিকমেন্ডেড ডোজ পর্যন্ত গেলাম, তাও কন্ট্রোল হলো না, তখন আমরা স্টেপ 2 তে যাব। তার মানে হলো এখন সেকেন্ড ড্রাগ অ্যাড করতে হবে। তো এই ক্ষেত্রে এই ক্যাটাগরিতে তো আগে এ দেওয়া হয়েছে, তার মানে আইদার এসি ইনহিবিটর অর এআরবি দেওয়া হয়েছে, তাহলে এর সঙ্গে এই ক্যাটাগরি এই গ্রুপের যে কোনো একটা অ্যাড করতে হবে। তাহলে আইদার এ প্লাস সি অথবা হবে এ প্লাস ডি, এসি ইনহিবিটর অর এআরবি প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, অথবা এসি ইনহিবিটর অর এআরবি প্লাস ডায়োরেটিক। তাহলে এই দুটা স্টেপ 2 তে যে দুই ড্রাগের কম্বিনেশন হবে, এই কম্বিনেশন আইদার এ প্লাস সি হতে পারে আর এ প্লাস ডি হতে পারে। আর স্টেপ 3 তে দুইটা ড্রাগ স্টেপ 2 তে যা দেওয়া হয়েছে, এখানে এ প্লাস সি, এখানে এ প্লাস ডি, এই দুইটা ড্রাগও যদি ম্যাক্সিমাম রিকমেন্ডেড ডোজে দিয়েও ইন কম্বিনেশন দিয়েও পিপি কন্ট্রোল না হয়, তখন স্টেপ 3 তে চলে যেতে হবে। তখন এ প্লাস সি প্লাস ডি, এসি ইনহিবিটর অফ এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার প্লাস ডায়োরেটিক, এই তিনটা একসঙ্গে 3 ড্রাগ ইন কম্বিনেশন। এখানে ডায়োরেটিক যে আমরা একটা কথা বলেছি স্টেপ 3 তে ডায়োরেটিক মাস্ট, অলরেডি ডায়োরেটিক যদি দেওয়া না হয়ে থাকে তাহলে ডায়োরেটিক অ্যাড করতে হবে। আগে যদি এ প্লাস সি দেওয়া হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই ডায়োরেটিক অ্যাড করতে হবে। তবে আগে যদি কাউকে এ প্লাস জি দেওয়া হয়ে থাকে, আগে ডায়োরেটিক অ্যাড হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখন বাকি যেটা আছে সি অ্যাড করা হবে। এখন 3 ড্রাগস ইনক্লুডিং 1 ডায়োরেটিক ইন কম্বিনেশন ইন ম্যাক্সিমাম রিকমেন্ডেড ডোজ দিয়েও কন্ট্রোল হলো না, তখন এটাকে বলা হবে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন অর রিফ্র্যাক্টরি হাইপারটেনশন। এই ক্ষেত্রে স্টেপ 4 ট্রিটমেন্ট চলে যাবে। তার মানে হলো এই স্টেপে আমরা যেটা একটু আগে দেখালাম, অ্যাড করতে হবে বিটা ব্লকার অর আলফা ব্লকার অর স্পাইনোল্যাকটন অর আদার ডায়োরেটিক, তাহলে এগুলো অ্যাড করতে হবে। বিটা ব্লকার, আলফা ব্লকার, স্পাইনোল্যাকটন অর আদার ডায়োরেটিক, তাহলে স্টেপ 4 এ এগুলোর মধ্যে কোনো একটা অ্যাড করতে হবে। আগের এই তিনটা তো থাকবেই, প্লাস 4 ড্রাগ হিসেবে এটা অ্যাড করতে হবে। এই হচ্ছে এসিডি অ্যাপ্রোচ or step care approach of antihypertensive drug combination according to NICE guideline. এখন এই যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কম্বিনেশনের কথা আমরা বলতেছি, এখন কিন্তু এটা একদম এস্টাবলিশড প্র্যাকটিস টু প্রেসক্রাইব অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ ইন কম্বিনেশন। মার্কেটে এখন অনেক ড্রাগের কম্বাইন্ড ফর্মুলাও পাওয়া যায়। এই যে এসি ইনহিবিটর প্লাস ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এই ফর্মুলেশনও মার্কেটে পাওয়া যায়। এসি ইনহিবিটর আর এআরবি সাথে ডায়োরেটিক কম্বিনেশনটা মার্কেটে পাওয়া যায়, এআরবি প্লাস ডায়োরেটিক পাওয়া যায়। বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কম্বিনেশন পাওয়া যায়, বিটা ব্লকার ডায়োরেটিক কম্বিনেশন পাওয়া যায়। সিঙ্গেল ট্যাবলেটে দুইটাই ড্রাগ মলিকুলি ফর্মুলেট করা আছে, এরকম ফর্মুলেশন এখন মার্কেটে অ্যাভেলেবল। What are the advantages of combination of different antihypertensive drugs? এই যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কম্বিনেশন দেওয়া হচ্ছে, এগুলোর বেনিফিট কি
অ্যাডভান্টেজ কি? তো কম্বিনেশন দেওয়ার অ্যাডভান্টেজের মধ্যে একটা হলো যে টু ম্যাক্সিমাইজ অ্যান্টিহাইপারটেনসিভ এফিকাসি while minimizing সাইড ইফেক্ট। যদি একটা ড্রাগের ডোজ আমরা বাড়াইতে অনেক বাড়াইতে থাকি তাহলে অবশ্যই ওই ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট দেখা দেবে। তো আমরা এই জন্য একটা ড্রাগ টলারেবল যতটুকু পর্যন্ত, সিঙ্গেল ড্রাগ ততটুকু পর্যন্ত দিলাম, এর সঙ্গে অ্যানাদার ড্রাগ টলারেবল ডোজ পর্যন্ত আমরা দিয়ে কম্বাইন করে দিলাম। তাহলে সিঙ্গেল ড্রাগের বেশি ডোজ দিলে যে অ্যাডভার্স ইফেক্ট হতো এটা মিনিমাইজ হয়ে গেল, কমে গেল। আর দুইটা একই সঙ্গে দেওয়ার কারণে দুইজনে মিলে অ্যান্টিহাইপারটেনসিভ এফিকাসি এটাকে অনেক বেশি দেবে। টু ম্যাক্সিমাইজ অ্যান্টিহাইপারটেনসিভ এফিকাসি while minimizing সাইড ইফেক্টস। তো এখন কম্বিনেশন দেওয়ার কারণে ইন্ডিভিজুয়াল ড্রাগের লো ডোজে এনাফ হচ্ছে টু কন্ট্রোল বিপি। সিঙ্গেল ড্রাগ দিলে একটা ড্রাগে অনেক বেশি ডোজে দেওয়া লাগতো, কম্বিনেশন দেওয়ার কারণে ইন্ডিভিজুয়াল ড্রাগের ডোজ কম লাগতেছে। আর এই কম্বিনেশন গুলো এমন ভাবে চুজ করা হয়েছে যে ওয়ান ড্রাগ কাউন্টার্স অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যানাদার ড্রাগ। একটা ড্রাগের যে অ্যাডভার্স ইফেক্ট হয় এর সাথে যে কম্বিনেশন অন্য আরেকটা দেওয়া হলো, দেখা গেল যে এইভাবে চুজ করা হয়েছে ড্রাগগুলো যে অ্যাডভার্স ইফেক্ট কাউন্টার হয়ে যায়, ব্যালেন্স হয়ে যায়। যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন, এটা ট্যাকিকার্ডিয়া করে, এর সঙ্গে বিটা ব্লকারের কম্বিনেশন করা হয়েছে, বিসোপ্রোলল আর এটেনোলল। বিটা ব্লকার আবার ব্রেডিকার্ডিয়া করে, তাহলে এই দুটো একসঙ্গে দিলে দুটো মিলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে ওয়ান ড্রাগ counters adverse effect of other drug. There are some examples of different effective antihypertensive drug combinations. SC inhibitor এর সঙ্গে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের কম্বিনেশন হতে পারে, SC inhibitor এর সঙ্গে ডায়ারেটিক কম্বিনেশন হতে পারে, ARB এর সঙ্গে দ্যাট ইজ angiotensin to receptor ব্লকারের সঙ্গে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কম্বিনেশন হতে পারে, ARB এর সঙ্গে ডায়ারেটিক কম্বিনেশন হতে পারে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের সঙ্গে বিটা ব্লকার কম্বিনেশন হতে পারে, ডায়ারেটিকের সঙ্গে বিটা ব্লকার কম্বিনেশন হতে পারে, এছাড়া বিটা ব্লকার আলফা ব্লকার কম্বিনেশন হতে পারে। যেমন আমরা ফিউগোমোসাইটোমার ট্রিটমেন্টে বলেছি ফিনোক্সিবেনজামিন আলফা ব্লকার, এটা ট্রিটমেন্টে ইউজ হয়। তো এটা ফার্স্ট দিতে হয়, এরপরে যদি প্রয়োজন হয় বা যদি আলফা ব্লকার দেওয়ার কারণে ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে তাহলে বিটা ব্লকার অ্যাড করার কথা বলা হয়ে গেছে। তাহলে বিটা ব্লকার আর আলফা ব্লকার কম্বিনেশন এটা হতে পারে। আমরা গ্রুপ বললাম, এবার একদম ডাইরেক্ট এক্সাম্পল, এটা হচ্ছে এসসি ইনহিবিটর রেমিপ্রিল এর সঙ্গে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যামলোডিপিন, এটার কম্বিনেশন। রেমিপ্রিল এর সঙ্গে হাইড্রোক্লোরোথায়াজাইড, আমি যেগুলো বোল্ড করে দিয়েছি এগুলো মার্কেটে অ্যাভেলেবল নাও এন্ড রুটিনলি প্রেসক্রাইবড। এই যে রেমিপ্রিল এসসি ইনহিবিটর এর সঙ্গে হাইড্রোক্লোরোথায়াজাইড দ্যাট ইজ ডায়ারেটিক, থায়াজাইড ডায়ারেটিক কম্বিনেশন। অলমেসার্টান এন্ড অ্যামলোডিপিন, এখন তো এটা খুবই চলছে, অলমেসার্টান এন্ড অ্যামলোডিপিন। অলমেসার্টান হচ্ছে ARB, অ্যামলোডিপিন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। অলমেসার্টান প্লাস হাইড্রোক্লোরোথায়াজাইড, এটাও মার্কেটে অ্যাভেলেবল। অ্যামলোডিপিন প্লাস বিসোপ্রোলল এন্ড অলসো অ্যামলোডিপিন প্লাস এটিনোলল, এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আর এরা হচ্ছে বেটা ব্লকার। এটাও খুব এস্টাবলিশড কম্বিনেশন, এটা বহুত কাল আগে থেকেই আছে, অ্যামলোডিপিন এন্ড এটিনোলল। আর রিসেন্টলি আসছে অ্যামলোডিপিন এন্ড বিসোপ্রোললের কম্বিনেশন, বিসোপ্রোলল and hydrochlorothiazide, that is beta blocker or diuretic combination. So these are the different important combination antihypertensive drug combinations. Justify, এটা তোমার এবারে তোমাদের একটা ইম্পর্টেন্ট ভাইভার কোশ্চেন এন্ড অলসো রিটেনের কোশ্চেন। রিটেন বা ভাইভাতে তোমাদেরকে এই ধরনের কোশ্চেন ফেস করতে হতে পারে। আগের যে এটাও রিটেনে আসতে পারে, রাইট ডাউন দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ কম্বিনেশনস, এভাবে আসতে পারে। আবার এরকম স্পেসিফাই করে দিয়ে জাস্টিফাই দ্য কম্বিনেশন অফ অ্যামলোডিপিন এন্ড বিসোপ্রোলল, জাস্টিফাই দ্য কম্বিনেশন অফ অ্যামলোডিপিন এন্ড এটেনোলল, জাস্টিফাই দ্য কম্বিনেশন অফ অলমেসার্টান এন্ড অ্যামলোডিপিন, এইভাবে তোমার কোশ্চেন হতে পারে। তাহলে আমরা একটু জাস্টিফাই করি। অ্যামলোডিপিন আর বিসোপ্রোলল এই ধরনের কোশ্চেন যদি থাকে তো তোমাকে আগে একটা একটা করে পরিচয় দাও। অ্যামলোডিপিন একটা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে গেলে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হলো, ভ্যাসোডাইলেশন হয়। তো ভ্যাসোডাইলেশন হয়ে গেলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে,
ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে এইভাবে অ্যামলোডিপিন বিপি কমায়। আর বিসোপ্রোলল এটা একটা বিটা 1 ব্লকার, কার্ডিও সিলেক্টিভ বিটা 1 ব্লকার। তাহলে কার্ডিয়াক বিটা 1 রিসেপ্টর ব্লক হয়ে গেলে নেগেটিভ আইনোট্রপিক নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, যেহেতু ব্লক হয়ে গেছে বিটা 1, পজিটিভ ইফেক্ট হবে না নেগেটিভ হবে। তাহলে রিডিউস প্রসেস কন্ট্রাকশন অফ হার্ট, রিডিউস হার্ট রেট, সব মিলে স্ট্রোক ভলিউম কমবে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে, তাহলে বিপি কমে যাবে। তাহলে অ্যামলোডিপিন ব্লাড ভেসেলে ভ্যাসোডাইলেশন করে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে বিপি কমাচ্ছে। আর বিসোপ্রোলল আর বিটা ব্লকার বা টেকনোলজি যদি দেওয়া হয় বিটা 1 ব্লকার, এরা হলো কার্ডিয়াক বিটা 1 রিসেপ্টর ব্লক করে স্ট্রোক ভলিউম কমে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে, স্ট্রোক ভলিউম কমিয়ে কার্ডিয়াক আউটপুট কমিয়ে দিচ্ছে। তাহলে ব্লাড প্রেশার ইকুয়াল টু কার্ডিয়াক আউটপুট ইনটু পেরিফেরাল রেজিস্ট্যান্স। এই দুটো কম্পোনেন্টে অ্যামলোডিপিন একটা কমাচ্ছে, বিসোপ্রোলল আর বিটা ব্লকার আরেকটা কমাচ্ছে। তার মানে একসঙ্গে যদি তাদেরকে দেওয়া হয় তাহলে দে সিনার্জিস্টিক্যালি রিডিউস বিপি, সিনার্জিস্টিক রিডাকশন অফ বিপি যদি কম্বিনেশনটা দেওয়া হয়। এই হলো একটা সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়া যাবে বিপি কমানোর ক্ষেত্রে, দুটো প্লাস হয়ে যাবে, এডিশন। এছাড়া আদার বেনিফিটস এর মধ্যে অ্যামলোডিপিন বললাম একটু আগে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, আর বিটা ব্লকার লাইক বিসোপ্রোলল অ্যাটেনোলল এরা ব্রেডিকার্ডিয়া করে। তাহলে একই সঙ্গে দিলে এই অ্যাডভার্স ইফেক্ট ব্যালেন্স হয়ে যাবে। অ্যামলোডিপিন ট্যাকিকার্ডিয়া, বিসোপ্রোলল ব্রেডিকার্ডিয়া করে, দুটো মিলে ব্যালেন্স হবে। অ্যামলোডিপিন আনাদার ইফেক্ট হচ্ছে অ্যামলোডিপিন রেনিন রিলিজ এনহ্যান্স করে, অ্যামলোডিপিন রেনিন রিলিজ বাড়ায়। আর বিটা ব্লকার আমরা ওই যে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ইনহিবিটরস এর মধ্যে সবার আগে টপে কিন্তু দেখেছি বিটা ব্লকার। রেনিন রিলিজ হয় জাক্সটাগ্লোমেরুলাস সেল, এখানে যে বিটা 1 রিসেপ্টর থাকে এটা স্টিমুলেশন হলে রেনিন রিলিজ হয়। বিটা ব্লকার দিলে বিটা 1 ব্লক হয়ে গেলে রেনিন রিলিজ ব্লক হয়ে যায়। তার মানে বিটা ব্লকার গুলো রেনিন রিলিজ ইনহিবিট করে। অ্যামলোডিপিন রেনিন রিলিজ স্টিমুলেট করে, বিসোপ্রোলল রেনিন রিলিজ, অ্যামলোডিপিন রেনিন রিলিজ স্টিমুলেট করে, বিসোপ্রোলল রেনিন রিলিজ ইনহিবিট করে। তাহলে এই আমরা সো the combination of amlodipine and bisoprolol is justified, কারণ এই কম্বিনেশন দিলে আমরা অনেক সুবিধা পাচ্ছি। সিনার্জিস্টিক বিপি রিডাকশন হচ্ছে, একটা ট্যাকিকার্ডিয়া একটা ব্রেডিকার্ডিয়া করতেছে, তার মানে হার্ট রেট ব্যালেন্স রাখতেছে, আর রেনিন স্ট্যাটাস এটাকেও ব্যালেন্সে রাখতেছে, একটা বাড়ায় আর একটা কমায়। আচ্ছা, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস ডিসকাশন মোটামুটি শেষ করলাম। এবার আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। স্যার অ্যান্টি হাইপারটেনশন থেকে একটু কোশ্চেন ছিল স্যার। বলো স্যার তাহলে মানে কোনোভাবেই পেশেন্টকে বিটা ব্লকার আগে করা যাবে না স্যার, প্রেসক্রাইব করা যাবে না? অ্যাকর্ডিং টু লেটেস্ট গাইডলাইন এটাই বলা হয়, তবে প্র্যাকটিক্যালি আমরা প্র্যাকটিক্যাল কথা তো ভিন্ন, ঠিক আছে। লেটেস্ট গাইডলাইনে ওই বলেছে ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস বলা হয়েছে এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডায়াবেটিক, মানে ডায়াবেটিক বলতে থায়াজাইড এন্ড থায়াজাইড লাইট ডায়াবেটিক, এই কয়টাকেই ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস বলা হয়। তো কাজেই অ্যাকর্ডিং টু গাইডলাইন আমরা যদি গাইডলাইন ফলো করে যদি আমরা প্রেসক্রাইব করি তাহলে স্টার্ট করা উচিত এই চারটার যে কোনো একটা দিয়ে। এর মধ্যে তো কার ক্ষেত্রে কোনটা চুজ করবো এটা তো আমি দেখাইলাম, কোনটা ফার্স্ট কার ক্ষেত্রে চুজ করতে হবে। তবে প্র্যাকটিক্যালি ওই বিটা ব্লকার অনেক ক্ষেত্রে আমরা অনেক সময় দেই। এছাড়া আরো কিছু ব্যাপার আছে, ওই যে দেখিয়েছি না অ্যাসোসিয়েটেড কন্ডিশন, কারো ডায়াবেটিস আছে হাইপারটেনশন আছে, তার ক্ষেত্রে কোনটা চুজ করতে হবে। কারো ডায়াবেটিস আছে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তার ক্ষেত্রে কোনটা চুজ করতে হবে। আবার কারো ডায়াবেটিস হাইপারটেনশন আছে সাথে অ্যাঞ্জিনাও আছে, তখন কোনটা চুজ করতে হবে। এগুলো ডিফারেন্ট মানে অ্যাসোসিয়েটেড কন্ডিশন, কোমরবিডিটি, এগুলো কনসিডার করেও চেঞ্জ হতে পারে। তবে ইন জেনারেল কথা হলো ওই চারটে ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। তবে কয়েক বছর আগে বিটা ব্লকারও ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে লিস্টেড ছিল। তো
লেটেস্ট গাইডলাইনে ওটাকে ফার্স্ট লাইনে আর রাখা হয়নি। তবে কারো যদি হাইপারটেনশন সাথে ইসকেমিক হার্ট ডিজিজ থাকে বা হিস্ট্রি অফ এমআই থাকে, তবে তার জন্য আবার বিটা ব্লকার ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এটা আবার বলা হয়। কারো যদি হাইপারটেনশন সাথে ইসকেমিক হার্ট ডিজিজ বা হিস্ট্রি অফ এমআই থাকে, সেক্ষেত্রে এগুলো তো ফার্স্ট লাইন হিসেবে আছে, তার জন্য বিটা ব্লকারটাও তার জন্য ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ঠিক আছে? জি স্যার। তো আমরা এবার অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগ স্টার্ট করি। অ্যানজাইনা সম্পর্কে আইডিয়া আছে? ইসকেমিক হার্ট ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ অল্প স্যার। আচ্ছা অল্প না, আচ্ছা আমরা একটু আউটলাইন করে পরে ড্রাগে যাব, নাহলে তো বুঝতে পারবে না। ইসকেমিক হার্ট ডিজিজ বলতে কোন কোন ডিজিজকে বোঝায়? স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়ে যেসব ডিজিজ হয় এগুলোই হলো ইসকেমিক হার্ট ডিজিজ। এই ক্যাটাগরিতে পড়তেছে স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। Another term, very very important term, acute coronary syndrome. তোমরা কার্ডিওলজি ওয়ার্ডে কাজ করলে এটা আমরা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হবে। অ্যাকিউট করোনারি সিনড্রোম, একটা পেশেন্ট যখন সিভিয়ার সাডেন চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে, তখন স্পেসিফিক ডায়াগনোসিসের আগ পর্যন্ত এটাই বলা হয় আর কি। যদি মনে করা হয় এটা কার্ডিয়াক কেস, কার্ডিয়াক পেশেন্ট, তো তখন যতক্ষণ পর্যন্ত আমরা ইসিজি, ট্রোপোনিন, আই এইসব করে কনফার্ম করতে না পারতেছি, ততক্ষণ পর্যন্ত বলা হবে অ্যাকিউট করোনারি সিনড্রোম। তো দেখা গেছে যে এই অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে যারা প্রেজেন্ট করে, তাদের কারো কারো অ্যাকিউট এসটি এলিভেশন এমআই হয়, কেউ কেউ অ্যাকিউট এমআই হয়। অ্যাকিউট এমআই এর মধ্যে আবার কেউ এসটি এলিভেশন এমআই, কেউ নন এসটি এলিভেশন এমআই হয়। অ্যানাদার কন্ডিশন আনস্টেবল অ্যানজাইনা, এটা এখনো এমআই হয়নি, তবে আনস্টেবল অ্যানজাইনা অনেক সময় এমআই তে টার্ন নেয়। তাহলে এই তিনটা কন্ডিশনই অ্যাকিউট করোনারি সিনড্রোমে ইনক্লুডেড: অ্যাকিউট এসটি এলিভেশন এমআই, অ্যাকিউট নন এসটি এলিভেশন এমআই, আনস্টেবল অ্যানজাইনা। এখন অ্যানজাইনা যেটা বলা হলো, অ্যানজাইনার আবার এই ভ্যারাইটি: ক্রনিক স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, and vasospastic or Prinzmetal angina. Chronic stable angina, unstable angina, vasospastic or Prinzmetal angina. আচ্ছা, এবারে ইসকেমিক হার্ট ডিজিজের প্যাথোফিজিওলজি ও প্যাথোজেনেসিস একটু বলি, তাহলে তোমাদের, কারণ এর বেসিসেই আমাদের ড্রাগ ইউজ করতে হয়। ইসকেমিক হার্ট ডিজিজ, ওই শুরুতেই যে কথাটা বললাম, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এর যে ডিজিজ গুলো হয়, সেই ডিজিজ গুলোকেই বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজেস। এখন মায়োকার্ডিয়াল ইসকেমিয়া কিভাবে হয়? মায়োকার্ডিয়াল ইসকেমিয়া রেজাল্টিং ফ্রম ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই and myocardial oxygen demand. Myocardial oxygen supply and myocardial oxygen demand এর মধ্যে যদি ইমব্যালেন্স হয়ে যায়, তার মানে হলো এক হতে পারে যে অক্সিজেন সাপ্লাই কমে গেল, মায়োকার্ডিয়াল পারফিউশন কমে গেল, করোনারি আর্টারি পারফিউশন কমে গেল, মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই কমে গেল, তাহলে পেশেন্ট ইসকেমিয়াতে সাফার করবে। অথবা মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে গেল, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে গেল, বা কার্ডিয়াক ওয়ার্কলোড কোনো কারণে বেড়ে গেছে, তখন তার ডিমান্ড বেড়ে যাবে, তখন তো ইমব্যালেন্স হয়ে যাবে, যতটুকু সাপ্লাই এটা দিয়ে কভার হচ্ছে না, তখন ইসকেমিয়াতে সাফার করবে। এখন এটা কি কারণে হতে পারে? যে অক্সিজেন, মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই কমে গেল, অথবা মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে গেল, অথবা একই সঙ্গে দুইটাই হলো, সেটাও হতে পারে। এইভাবে পেশেন্টের ইসকেমিয়া হয়। মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়ে গেলে ইসকেমিক হার্ট ডিজিজের ফিচার হয়। এই ক্ষেত্রে এই যে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া, এই ক্ষেত্রে বিশেষ করে রিডিউসড মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই, মায়োকার্ডিয়াল বা করোনারি আর্টারি পারফিউশন কমে যায়, এই ক্ষেত্রে কালপ্রিট লেশন হচ্ছে করোনারি আর্টারি অ্যাথেরোমা, অ্যাথেরোমেটাস প্লাক। তোমরা অ্যাথেরোস্ক্লেরোসিস নাম শুনছো না? নামটা অ্যাথেরোস্ক্লেরোসিস শুনছো? এই করোনারি আর্টারি ওয়ালে, ইনার লেয়ারে, দ্যাট ইজ টিউনিকা ইন্টিমা, এখানে অ্যাথেরোমেটাস প্লাক ফরমেশন হয়, অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক, এটাকে বলে করোনারি আর্টারি অ্যাথেরোমা। এটার কারণে আসলে এই করোনারি আর্টারি পারফিউশন কমে যায়। তো যখন এই প্লাকটা ওখানে ডিপোজিট হয়, ওই ওয়ালটা ইলেভেশন হইতে থাকে লুমেনের দিকে, আস্তে আস্তে করোনারি আর্টারি অক্লুশন হইতে থাকে। তো
তো যদি এই অক্লুশনটা ফিক্সড হয় তাহলে এটা হলো এর কারণে যে ইসকেমিয়া হবে সেটা হবে স্টেবল অ্যানজাইনা। ফিক্সড করোনারি আর্টারি অক্লুশন মানে যতটুকু অক্লুশন হয়েছে ওই রকমই আছে, এটা আর বাড়ছে না। তাহলে পেশেন্টের ক্ষেত্রে যেটা হয় যে নরমালি সে কোনো প্রবলেম ফিল করে না, কিন্তু যদি সে বেশি হেভি ওয়ার্ক করে মানে এক্সারশন, ফিজিক্যাল এক্সারশনে যদি যায়, তো তখন তার তো অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, কিন্তু করোনারি আর্টারি অক্লুশন থাকার কারণে সেই ডিমান্ড অনুযায়ী সাপ্লাই বাড়ে না, তখন সে ইসকেমিয়াতে সাফার করে, তখন তার অ্যানজাইনার ফিচার হয় স্টেবল অ্যানজাইনা এটাকে বলে। আর যার ক্ষেত্রে ডাইনামিক করোনারি আর্টারি অক্লুশন মানে হলো যে অ্যাথেরোমাটা এই করোনারি আর্টারিতে ফর্মেশন হয়েছে ওয়ালে, এই অ্যাথেরোমাটাস প্লাকটা ডে বাই ডে বাড়তেই থাকে ডাইনামিক। তো এই জন্য বাড়তে বাড়তে ম্যাক্সিমাম অক্লুশন করে ফেলে, তখন ম্যাক্সিমাম বাট নট টোটাল না, কিন্তু অনেক পোর্শন, ডোমেনের অনেক পোর্শন অক্লুশন করে ফেলে। তো তখন দেখা যাবে যে সে অলওয়েজ একটুতেই সিমটম ফিল করে, চেস্ট পেইন ফিল করে, একটু এক্সারশনে, সিম্পল এক্সারশনে, ইভেন রেস্টেও তার সিমটম হতে পারে। ইট ইজ আনস্টেবল অ্যানজাইনা। আর যখন এই অ্যাথেরোমাটাস প্লাক এটা বাড়তে এটা আবার একসময় রাপচার হয়, এখানে থ্রোম্বাস ফর্মেশন হয়, সুপারইম্বোস থ্রোম্বাস, প্লেটলেট এগ্রিগেশন হয়, সব মিলিয়ে সাডেন অ্যান্ড কমপ্লিট করোনারি আর্টারি অক্লুশন যদি হয়ে যায়, সাডেন অ্যান্ড কমপ্লিট করোনারি আর্টারি অক্লুশন হয়ে গেলে তখন ওই যে আর্টারি অক্লুশন হয়ে গেছে ওর সাপ্লাইং যে টেরিটরি, দ্যাট ইজ কার্ডিয়াক মাসেল, মায়োকার্ডিয়াম, এটা তখন ইসকেমিয়াতে সাফার করে, এবং যেহেতু এটা কমপ্লিট অ্যান্ড সাডেন, এটা এই মায়োকার্ডিয়াল সেল নেক্রোসিস হয়ে যায়, ইনফার্কশন হয়ে যায়, তখন এটাকে বলা হচ্ছে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তারপরে সাডেন অ্যান্ড কমপ্লিট করোনারি আর্টারি অক্লুশন হয়ে গেলে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়ে যায়। আর করোনারি আর্টারির কোনো প্লাক নাই, অ্যাথেরোমাটাস প্লাক নাই, কারো ক্ষেত্রে আবার এই ঘটনাটা ঘটে যে সাডেন হঠাৎ কারো করোনারি আর্টারির স্পাজম হয়। তো যখন স্পাজম হয় তখন স্পাজমের কারণে করোনারি আর্টারির স্পাজম হয়ে গেলে পারফিউশন কমে যায়, পেশেন্ট টেম্পোরারিলি ইসকেমিয়াতে সাফার করে, এটাকে বলে ভ্যাসোস্পাস্টিক অর প্রিন্স মেটাল অ্যানজাইনা। তাহলে করোনারি আর্টারি স্পাজম, ফিক্সড করোনারি আর্টারি অক্লুশন বা অ্যাথেরোমাটাস প্লাক, এটার জন্য হবে স্টেবল অ্যানজাইনা। ডাইনামিক করোনারি আর্টারি অক্লুশনের জন্য হবে আনস্টেবল অ্যানজাইনা। কমপ্লিট এন্ড সাডেন করোনারি আর্টারি অক্লুশন এর জন্য হবে অ্যাকিউট এমআই, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর ফর সিম্পল করোনারি আর্টারি স্পাজম উইদাউট এনি অ্যাথেরোমা, এটার জন্য ভ্যাসোস্পাস্টিক অর প্রিন্স মেটাল অ্যানজাইনা। তখন আমরা দেখলাম প্যাথোজেনেসিসে যে এখানে যেটা ঘটনা ঘটে সেটা হলো যে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এটা বেড়ে যায়, অথবা মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই কমে যায়, অথবা দুটেই। তো কাজেই আমাদের এইম অফ ট্রিটমেন্ট, আমরা যেসব ড্রাগ ইউজ করব ফর ট্রিটমেন্ট অফ অ্যানজাইনা, এগুলো হলো এই দুটা ঘটনাকে উল্টায় দিবে। অক্সিজেন ডিমান্ড কমে যায়, অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, তো আমাদের এইম অফ ট্রিটমেন্ট হবে অক্সিজেন ডিমান্ড কমায় দেওয়া। মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই কমে যায় অ্যানজাইনাতে বা ইসকেমিক হার্ট ডিজিজে, তো আমাদের এইম অফ ট্রিটমেন্ট হবে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেওয়া। তাহলে এইমস অফ ট্রিটমেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে আর অ্যানজাইনা হচ্ছে ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এন্ড ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই। এখন কিভাবে করা যেতে পারে? আমরা প্রথমে ক্লেম করি কোন ড্রাগ কোন মোডে কাজ করে। ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমিয়ে দিতে পারে কিভাবে? আমরা যদি কার্ডিয়াক ওয়ার্কলোড কমিয়ে দিতে পারি তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। কাজ করার জন্যই তো তার অক্সিজেনের দরকার হয়, কন্ট্রাকশনের জন্য। তো আমরা ওয়ার্কলোড কমিয়ে দিলে রিডাকশন অফ কার্ডিয়াক ওয়ার্কলোড কার দ্বারা করা যায়? বাই ডিক্রিজিং প্রিলোড এন্ড অর আফটারলোড। প্রিলোড আফটারলোড কমাই দিলে কার্ডিয়াক আউটলোড কমে যাবে, তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডও কমে যাবে। তো এই কাজ করতে পারে হচ্ছে নাইট্রেট করতে পারে। নাইট্রেট কিন্তু বোথ প্রিলোড এন্ড আফটারলোড কমাইয়া কার্ডিয়াক আউটলোড কমাই দেয়। এছাড়া ক্যালসিয়াম চ্যানেল ব্লকার,
তো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এরা যেগুলো ব্লাড ভেসেলে কাজ করে তারা তো আসলে আফটার লোড কমাবে, আর যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গুলো ব্লাড ভেসেল এন্ড হার্ট দুই জায়গায় কাজ করে তারা প্রি লোড আফটার লোড দুটোই কমাবে। Reduction of cardiac workload by decreasing force of contraction. Force of contraction কমায় বিটা ব্লকার এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আমরা বিটা 1 এর ইফেক্ট দেখেছি পজিটিভ আইনোট্রপি, পজিটিভ ক্রোনোট্রপি। কাজে বিটা ব্লকার ইউজ করলে পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট থাকবে না, তার মানে নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট হবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশনের জন্য লাগে। তো সেই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম ঢুকে সেই ক্যালসিয়াম ইনভলভ ইন কন্ট্রাকশন অফ মায়োকার্ডিয়াল সেল। তো আমরা যদি ক্যালসিয়াম চ্যানেল ব্লক করে দিই তাহলে ক্যালসিয়াম ঢুকবে না, তো মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমে যাবে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে। এইভাবে কার্ডিয়াক ওয়ার্কলোড কমানো যায়। এছাড়া শিফটিং অফ মেটাবলিজম অফ কার্ডিয়াক মাসেল ফ্রম ফ্যাটি অ্যাসিড টু গ্লুকোজ। আচ্ছা, তোমাদের একটু বেসিক রিকালেক্ট করার চেষ্টা করি। কার্ডিয়াক মাসেলের ফুয়েল কি বলো দেখি? কার্ডিয়াক মাসেলের ফুয়েল, ফুয়েল মানে হলো নিউট্রিয়েন্ট, মানে যেটা ইউজ করে সে এনার্জি প্রোডাকশন করে, এনার্জি জেনারেশন করে। বলো, মনে আছে? গ্লুকোজ স্যার। গ্লুকোজ। আর কেউ কিছু বলবে? স্যার কিটোন বডিজ। স্যার ফ্যাটি অ্যাসিড স্যার। আচ্ছা, একজন বললো গ্লুকোজ, একজন বললো কিটোন বডি, একজন বললো ফ্যাটি অ্যাসিড। কোনটা ঠিক? স্যার ফ্যাটি অ্যাসিডই ঠিক অ্যাসিড। হ্যাঁ স্যার মানে ওইগুলো স্যার গ্লুকোজ জেনারেলি ইউজ করে, কিন্তু অন্যান্য স্যার কন্ডিশনে স্যার ফ্যাটি অ্যাসিডও ইউজ করতে পারে স্যার। তাই? তোমরা বায়োকেমিস্ট্রি পড়ে আসছো কতদিন হলো? তাড়াতাড়ি ভুললে কেমন চলবে? কার্ডিয়াক মাসেলের ফুয়েল ইন 80% কেসে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। বাকি দুটো যেটা বলছো এরাও ইউজ করতে পারে, কিন্তু ওগুলোর পার্সেন্টেজ কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে মোর দ্যান 80% কেসে কার্ডিয়াক মাসেল ইউজ করে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এছাড়া কিটোন বডি ইউজ করতে পারে, কোনো অ্যামাইনো অ্যাসিড ইউজ করতে পারে, গ্লুকোজ ইউজ করে, কিন্তু ম্যাক্সিমামে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। আর ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের জন্য একটা গ্লুকোজ মলিকুল অক্সিডেশন করে এটিপি তৈরি করতে যে পরিমাণ অক্সিজেন লাগে, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন করে গ্লুকোজ তৈরি করতে, এটিপি তৈরি করতে তার চাইতে বেশি অক্সিজেন লাগে। অক্সিজেন তো সেই জন্য এটা একটা মোড অফ ট্রিটমেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজ। যেহেতু ফ্যাটি অ্যাসিড অক্সিজেন রিকোয়ারমেন্ট, অক্সিডেশন করলে অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি, কাজে নরমালি সে কার্ডিয়াক মাসেল তো ফ্যাটি অ্যাসিডই ইউজ করে। আমরা এই মেটাবলিক পাথওয়েটাকে শিফট করে দেবো, ফ্যাটি অ্যাসিড থেকে গ্লুকোজে শিফট করে দেবো। তো সে ফ্যাটি অ্যাসিড ইউজ না করে গ্লুকোজ ইউজ করবে, তাহলে তার অক্সিজেন ডিমান্ড কম থাকবে। সো শিফটিং অফ মেটাবলিজম ফ্রম ফ্যাটি অ্যাসিড টু গ্লুকোজ, এটাও একটা মোড অফ ট্রিটমেন্ট। তো যদি অক্সিজেন ডিমান্ড তার কম থাকে, রিকোয়ারমেন্ট কম থাকে, অক্সিজেন ডিমান্ড কম থাকে, তাহলে যে এই মোডের মধ্যে চলে আসলো, ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড, শিফটিং মেটাবলিজম ফ্রম ফ্যাটি অ্যাসিড টু গ্লুকোজ। এই গ্রুপের ড্রাগ হচ্ছে একটাই, ট্রাইমেটাজিডিন। এটাকে এই জন্য বলা হয় মেটাবলিক মডুলেটর, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ইনহিবিটর এটাও বলা হয়, অথবা বলা হয় মেটাবলিক মডুলেটর, ট্রাইমেটাজিডিন। তাহলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমিয়ে বাই ডিক্রিজিং প্রিলোড আফটার লোড, এইভাবে অক্সিজেন ডিমান্ড কমাচ্ছে নাইট্রেট ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার বা ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট কমিয়ে দিয়ে কার্ডিয়াক ওয়ার্কলোড কমাচ্ছে। আর ট্রাইমেটাজিডিন ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ইনহিবিটর আর মেটাবলিক মডুলেটর, it causes shifting of metabolism from fatty acid to glucose. এইভাবে এটা অক্সিজেন রিকোয়ারমেন্ট কমাচ্ছে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমাচ্ছে। এবারে হাউ টু ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই। তো আমাদের এইম অফ ট্রিটমেন্ট দুইটা, একটা হলো যে ডিমান্ড কমানো আর অক্সিজেন সাপ্লাই বাড়ানো। তো ইনক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই, কিভাবে সাপ্লাই বাড়ানো যেতে পারে? আমরা ডাইরেক্টলি যদি করোনারি ভ্যাসোডাইলেশন করতে পারি,
তো করোনারি ভ্যাসোডাইলেশন হয়ে গেলে করোনারি পারফিউশন বেড়ে গেল, তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বেড়ে গেল। এই কাজ করে নাইট্রেট। ডিক্রিজ হার্ট রেট, হার্ট রেট যদি আমরা কমিয়ে দিতে পারি, হার্ট রেট কমিয়ে দিলে, আচ্ছা তোমাদের একটা ফিজিওলজির কোশ্চেন জিজ্ঞেস করি। হার্ট রেট কমলে বা বাড়লে কার্ডিয়াক সাইকেলের সিস্টোল ডায়াস্টোল এই দুইটা ফেজের কোন ফেজটা ভেরি করে মূলত? স্লাইডে তো দিয়ে দিছি, এটা জানা তো, মনে আছে? হ্যাঁ, কোন পিরিয়ডটা বেশি, সিস্টোল না ডায়াস্টোল কার্ডিয়াক সাইকেলের? ডায়াস্টোল স্যার। হ্যাঁ, তাহলে হার্ট রেট কমলে ডায়াস্টোলিক পিরিয়ডটা কিন্তু একটু প্রলং হয়ে যায়, আবার হার্ট রেট বেড়ে গেলে তাহলে কিন্তু ডায়াস্টোলিক পিরিয়ড শর্ট হয়ে যায়। তো এটা একটা মোড অফ ট্রিটমেন্ট, যে এই মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বাড়ানোর জন্য আমরা হার্ট রেট যদি কমিয়ে দিতে পারি তাহলে ডায়াস্টোলিক পিরিয়ডটা প্রলং হবে। আর ডায়াস্টোলিক পিরিয়ড প্রলং হয়ে গেলে হার্ট কোন ফেজে পারফিউশন পায়, ব্লাড সাপ্লাই পায়? নিজে ডায়াস্টোলিক। তাহলে সেই ডায়াস্টোলিক পিরিয়ডটা যদি আমরা প্রলং করে দিতে পারি তাহলে হার্ট বেশি ব্লাড সাপ্লাই পাইলো, পারফিউশন বেশি পাইলো, তাহলে তার অক্সিজেন সাপ্লাই বেড়ে গেল, তাহলে আমাদের ট্রিটমেন্ট হয়ে গেল। তাহলে এই ঘটনা ঘটাইতে পারে বিটা ব্লকার, আমরা তো আগেই বললাম বিটা ব্লকার হার্ট রেট কমায়। আর আমরা বলেছি রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কিছু কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার রেট লিমিটিং, নাম মনে আছে কোনটা কোনটা? ভেরাপামিল। জি স্যার, ভেরাপামিল, ডিলটিয়াজিম। ভেরি গুড, ভেরি গুড। ভেরাপামিল এন্ড ডিলটিয়াজিম আর রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আচ্ছা, এবার আমরা ট্রিটমেন্ট আউটলাইন অফ angina pectoris or ischemic heart disease. কিছু জেনারেল মেজার্স, যে কোনো ডিজিজ ট্রিটমেন্টে এটা একটা ট্রেডিশন যে জেনারেল মেজার কিছু দেওয়া হয়, এরপরে স্পেসিফিক ড্রাগ ট্রিটমেন্ট বা স্পেসিফিক ট্রিটমেন্টের কথা বলা হয়। তো জেনারেল মেজার্স কিছু আছে, আর যেহেতু আমরা অ্যানজাইনা আর ইসকেমিক হার্ট ডিজিজ নিয়ে বলতেছি, অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস এছাড়া কিছু অ্যাডজুভেন্ট ড্রাগস ইউজ হয়, যেমন অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগস। কারণ অ্যান্টিপ্লেটলেট, প্লেটলেট এগ্রিগেশন, এটা মায়োকার্ডিয়াল ইনফারকশনের প্যাথোজেনেসিসে ইনভলভ, প্লেটলেট এগ্রিগেশন। তো কাজে এখানে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ দেওয়া হয়। ডিসলিপিডেমিয়া, যে অ্যাথেরোস্ক্লেরোসিসের কথা বললাম, অ্যাথেরোমেটাস প্লাক, এটার জন্য ডিসলিপিডেমিয়া আর হাইপারলিপিডেমিয়া, হাইপারকোলেস্টেরোলেমিয়া এটা একটা ফ্যাক্টর, ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই জন্য অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগ, এগুলো অ্যাডজুভেন্ট ড্রাগ হিসেবে, যদি এদেরকে অ্যান্টি অ্যানজিনাল ড্রাগ বলা যাবে না ডাইরেক্ট। অ্যান্টি অ্যানজিনাল ড্রাগ কোনগুলো আমি সামনে তো বলবো। তো অ্যাডজুভেন্ট হিসেবে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এগুলো ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্ট হইলেই এগুলো দিয়েই দেওয়া হয়, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ অ্যান্ড অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগ। অ্যান্টি অ্যানজিনাল ড্রাগ তো থাকবেই। তো জেনারেল মেজার্স এর মধ্যে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের যে কিছু কথা আমরা হাইপারটেনশনের মধ্যেও ডিসকাস করেছি, ওই কথাগুলো আসবে। স্মোকিং সিজেশন, অ্যালকোহল কনজাম্পশন রিডাকশন, ওয়েট রিডাকশন, ওবেসিটি কারেকশন, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইনক্রিজ বাড়ানো, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইনটেক বাড়ানো, টোটাল স্যাচুরেটেড ফ্যাট ইনটেক রিডাকশন করা, ফিজিক্যাল এক্সারসাইজ, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো হচ্ছে কিছু জেনারেল মেজার্স। দ্যাট ইজ এগুলো মূলত ডায়েটারি and lifestyle modification. এছাড়া ইসকেমিক হার্ট ডিজিজ যাদের থাকে তাদের অনেকেরই এই কয়েকটা কন্ডিশন থাকতে পারে, এক বা একাধিক। ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ডিসলিপিডেমিয়া, এগুলো থাকলে এগুলো মাস্ট কন্ট্রোল করতে হবে, কারণ ডায়াবেটিস মেলাইটাস যাদের থাকে তাদেরই ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার চান্সও বেশি থাকে। হাইপারটেনশন থাকলেও তাদের ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে, ডিসলিপিডেমিয়া থাকলেও তাদের ইসকেমিক হার্ট ডিজিজ হওয়ার চান্স থাকে, এমআই এর চান্স থাকে, স্ট্রোকের চান্স থাকে, এই জন্য এগুলো কন্ট্রোল করতে হবে। এগুলো হলো অ্যাডজুভেন্ট, ওই যে অ্যাডজুভেন্টের মধ্যে আসবে এগুলো, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, অ্যান্টি প্লেটলেট ড্রাগ, অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগ, অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, এগুলো যে ক্ষেত্রে প্রযোজ্য দিতে হবে। আচ্ছা, এবার আমরা মূল ডিসকাশনে চলে আসি। অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, ড্রাগস দ্যাট আর ইউজড ফর ট্রিটমেন্ট অফ অ্যানজাইনা or for prevention of anginal attack.
অ্যাঞ্জাইনার ট্রিটমেন্টের জন্য অথবা অ্যাঞ্জাইনার অ্যাটাক প্রিভেনশনের জন্য যে ড্রাগগুলো ইউজ হয় এগুলো হচ্ছে অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগস। তো এই ড্রাগের ক্লাসিক্যাল, এই লিস্টে ক্লাসিক্যাল অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগস বলা হয় এই তিনটাকে: অর্গানিক নাইট্রেটস, বিটা ব্লকার্স এন্ড ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। Organic nitrates, beta blockers, calcium channel blockers. These three groups of drugs are called classical anti-anginal drugs. এছাড়া others anti-anginal drugs এর মধ্যে potassium channel activator, example nicorandil, IF, এটা একটা ion channel inhibitor, IF channel inhibitor, I তে ion, F তে funny, এটা একটা স্পেশাল টাইপের sodium channel that is present in pacemaker cell of heart. Cardiac pacemaker cell এই চ্যানেলটা থাকে, এটা এক ধরনের সোডিয়াম চ্যানেল, এটা হার্ট রেটের সঙ্গে রিলেটেড। এই জন্য এই চ্যানেলকে ইনহিবিট করতে পারলে এটা হার্ট রেট কমিয়ে দিয়ে অ্যানজাইনার রিলিফ করে দেয়। আইএফ চ্যানেল ইনহিবিটর, ইভাব্রাডিন। আসলে এই পরের গুলো আসলে বেশি জানার দরকার নেই, একটুখানি নামটা করে মনে রাখতে হবে। Potassium channel activator nicorandil, IF channel inhibitor ivabradine, others এর মধ্যে fatty acid oxidation inhibitor, যেটা বলে ফেলেছি আগে যে shifting metabolism from fatty acid to glucose, এজন্য বলা হয় fatty acid oxidation inhibitor or metabolic modulator, example trimetazidine. Another drug ranolazine. তাহলে ক্লাসিক্যাল অ্যান্টি অ্যাঞ্জাইনাল ড্রাগস হচ্ছে নাইট্রেট, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। আদার্স এর মধ্যে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর নিকোরান্ডিল, আইএফ চ্যানেল ইনহিবিটর ইভাব্রাডিন, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন ইনহিবিটর ট্রাইমেটাজিডিন এন্ড লাস্ট অফ অল রেনোলাজিন। এর মধ্যে কিন্তু আমরা বিটা ব্লকারস অটোনমিকের রিলেশনেও ডিসকাস করেছি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের রিলেশনেও ডিসকাস করেছি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এটা কিন্তু আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস এর রিলেশনে ডিসকাস করেছি। এই দুটো কিন্তু ডিসকাস হয়ে গেছে। আমরা এখানে শুধু বিটা ব্লকার কিভাবে অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট দেয়, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিভাবে অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট দেয় এইটা একটু ডিসকাস করব। আর মূলত ডিসকাস হবে নাইট্রেট। অর্গানিক নাইট্রেটস, নাইট্রেটস আর ভ্যাসোডাইলেটর। কিছু নাইট্রেটস এর নাম GTN, গ্লিসারিন ট্রাইনাইট্রেট, আইসোসরবিট ডাইনাইট্রেট, আইসোসরবিট মনোনাইট্রেট, অ্যামাইল নাইট্রেট। তাহলে এরা ভ্যাসোডাইলেটর। এক্সাম্পল হচ্ছে গ্লিসারিন ট্রাইনাইট্রেট, আইসোসরবিট ডাইনাইট্রেট, আইসোসরবিট মনোনাইট্রেট এন্ড অ্যামাইল নাইট্রেট। রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন। নাইট্রেটের ক্ষেত্রে গ্লিসারিন ট্রাইনাইট্রেট যেটা, এটা কোন রুটে দিতে হয়? আচ্ছা দেখি তোমাদের মনে আছে কিনা। গ্লিসারিন ট্রাইনাইট্রেট সাবলিঙ্গুয়াল। হ্যাঁ, কেন ওরালি দেওয়া যায় না? ফাস্ট মেটাবলিজমের জন্য স্যার। একটু বললে তো হবে না, কথাটা ভালো করে বলতে হবে। ফাস্ট মেটাবলিজম প্রিভেন্ট করার জন্য। না সেটা তো বটে, অনেক ড্রাগেরই তো ফাস্ট মেটাবলিজম, ম্যাক্সিমাম ড্রাগই হয় কম বেশি, কিন্তু আমরা তো সিগনিফিকেন্ট ফাস্ট মেটাবলিজম। তাহলে এটার ক্ষেত্রে কি বলতে হবে? ইট আন্ডারগোজ এক্সটেন্সিভ ফাস্ট মেটাবলিজম। এটা এত বেশি ফাস্ট মেটাবলিজমে কি ব্রেকডাউন হয়ে যায় যে ওরালি দিলে এটা আসলে আর কোনো ইফেক্ট পাওয়া যাবে না। এই জন্য দিতে হবে সাবলিঙ্গুয়াল। তাহলে সাবলিঙ্গুয়াল ট্যাবলেট আর স্প্রে হিসেবে পাওয়া যায়। বাক্কাল ওরাল দেওয়া হয় আসলে বাকিগুলো, যে গ্লিসারিন, আইসোসরবিট মনোনাইট্রেট, আইসোসরবিট ডাইনাইট্রেট, এগুলো ওরাল প্রিপারেশন আছে। এছাড়া নাইট্রেট ট্রান্সডার্মালিও দেওয়া যায়, প্যাচ হিসেবে অথবা অয়েন্টমেন্ট হিসেবে। ট্রান্সডার্মাল প্যাচ আর ট্রান্সডার্মাল অয়েন্টমেন্ট হিসেবে দেওয়া হয়, এগুলো রেয়ার কথা। আর এটা একটা ইমার্জেন্সি ইউজ, আইভি, ইন্টারভেনাস রুটে। ইন্টারভেনাস রুটে কোন কন্ডিশনে দেওয়া হয় বলো দেখি? ইমার্জেন্সি স্যার। ইমার্জেন্সি আনকনসিয়াস পেশেন্ট, আনকনশাসের সাথে আনকোঅপারেটিভ পেশেন্ট। কেন এই যে আজকে যে প্রথম স্লাইডটা দেখাইলাম, লাস্ট ক্লাসের শেষ যেখানে করছি প্রথম স্লাইড দেখাইলাম, হাইপারটেনসিভ ইমার্জেন্সি, হাইপারটেনসিভ ক্রাইসিসে যে অনেকগুলো ড্রাগের নাম দেখাইলাম না, তার মধ্যে কি নাইট্রেট ছিল, জিটিএন ছিল? মনে পড়ে? জিটিএন ও ছিল তার মধ্যে। তার মধ্যে এটা যদিও অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগ, তবে আইভি রুটে অনেক সময় এটা
হাইপারটেনসিভ ক্রাইসিস আর হাইপারটেনসিভ ইমার্জেন্সি ট্রিটমেন্টে আইভি জিটিএন ইউজ হয় অনেক সময়। এছাড়া হার্ট অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউরেও আইভি রুটে জিটিএন কখনো কখনো ইউজ করা হয়। আচ্ছা, ফার্মাকোকাইনেটিক্স অফ নাইট্রেট ওয়েল অ্যাবজর্ব থ্রু ওরাল মিউকোজা, গাট মিউকোজা, স্কিন, সব দিক দিয়ে এটা খুব বেশি অ্যাবজর্পশন হয়, কিন্তু অ্যাবজর্পশন হয়ে তো লাভ নাই, ওরালি দিলে এক্সটেন্সিভ ফাস্ট পাস মেটাবলিজম হয়। এই জন্য এটা ওরালি দিলে অ্যাবজর্পশন হয়ে লিভার পর্যন্ত যাবে, ঠিক আছে, কিন্তু লিভারে গিয়ে এটা এক্সটেন্সিভ ফাস্ট পাস মেটাবলিজম হয়ে কাজ হবে না। তো সো জিটিএন শুড নট বি গিভেন ওরালি। ফার্স্ট পাস এক্সটেন্সিভ ফাস্ট মেটাবলিজম হয়, এই জন্য এটাকে অ্যাভয়েড করার জন্য আদার রুটে দিতে হবে। তার মধ্যে সাবলিঙ্গুয়ালি দেওয়া হয় এটা ইউজুয়ালি। তো সাবলিঙ্গুয়ালি যে ট্যাবলেট দেওয়া হয়েছে, খাওয়ানো হয়েছে, তো এই সাবলিঙ্গুয়াল ড্রাগ যদি পেশেন্ট আবার গিলে ফেলে তাহলে কিন্তু এটা গিয়ে আবার লিভারের মেটাবলিজম হয়ে এটার অ্যাকশন টার্মিনেট হয়ে যেতে পারে। তো এই বিষয়টাকে আবার কাজে লাগানো হয়। জিটিএন দিলে, যখন জিটিএন অ্যাঞ্জিনাল পেইনের কারণে পেশেন্টকে জিটিএন স্প্রে আর ট্যাবলেট দেওয়া হচ্ছে সাবলিঙ্গুয়ালি, তো 1, 2, 3, 4 মিনিটের মধ্যেই তো পেশেন্টের তো চেস্ট পেইন রিলিভ হয়ে যায় যদি অ্যাঞ্জিনাল পেইনই হয়ে থাকে ট্রুলি। তো তবে এটার একটা সাইড ইফেক্ট হচ্ছে সিভিয়ার হেডেক, থ্রোবিং হেডেক হয়। তো চেস্ট পেইন রিলিভ হয়ে গেছে, কিন্তু এর চাইতে পেশেন্ট কষ্টে পড়ে যায় হেডেকের জন্য। তো তখন আবার পেশেন্টের জন্য ইনস্ট্রাকশনটা দেওয়া হয় যে যদি আপনার চেস্ট পেইন রিলিভ হয়ে যায় তাহলে আপনি বাকিটুকু আইদার স্পিট আউট ফেলে দিবেন অথবা গিলে ফেলবেন, কারণ গিলে ফেললে এটা তো মেটাবলিজম হয়ে যাবে, এটার আর অ্যাকশন থাকবে না। জিটিএন এর হাফ হচ্ছে 1 to 4 মিনিটস। আচ্ছা, মেকানিজম রিটেন অনেক সময় আসতে পারে। মেকানিজম, হাউ নাইট্রেট রিলিভ অ্যাঞ্জিনাল পেইন, এইভাবে কিন্তু রিটেন কোশ্চেন আসে। হাউ ডাজ নাইট্রেট রিলিভ অ্যাঞ্জিনাল পেইন? তো সেক্ষেত্রে আগে মলিকুলার মানে সেলুলার লেভেলের কথাটা বলো। নাইট্রেট সেলুলার লেভেলে আগে নাইট্রাইটে কনভার্ট হয়, এরপরে নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়। এই নাইট্রিক অক্সাইড stimulate guanylyl cyclase, so that is increase cyclic GMP. আর cyclic GMP এর ক্যালসিয়াম ফ্লাক্স অল্টার করে ফেলে, ইন্টারসেলুলার স্টোরড ক্যালসিয়াম এটাকে কমিয়ে দেয়। আর ক্যালসিয়াম ইন্টারসেলুলারলি কমে গেলে ক্যালসিয়াম যে স্মুথ মাসেল কন্ট্রাকশন ইনভলভ, তো সেই স্মুথ মাসেল কন্ট্রাকশন হ্যাম্পার হয়ে যাবে। তাহলে ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন আর হবে না, ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়ে গেল। ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হয়ে গেলে ভ্যাসোডাইলেশন হবে। এখন ভ্যাসোডাইলেশন হয়ে গেলে এরপরে কথাটা এখানে স্লাইডে দেওয়া হয়নি, আমি বলছি, তোমরা শুনে রাখো, মনে রাখো, দেখি পরে আমি হয়তো স্লাইডে অ্যাড করে দেবো পরে। ভ্যাসোডাইলেশন, এই নাইট্রেটের একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো যে নাইট্রেট অল স্মুথ মাসেলস অফ বডির সব স্মুথ মাসেলের উপরে কাজ করে, মানে সব বডির স্মুথ মাসেলকে রিল্যাক্স করে। এই যে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন যেমন হয়, অল স্মুথ মাসেল, যেমন ব্রঙ্কিয়াল স্মুথ মাসেল, জেনিটোরিনারি ট্র্যাক্টের স্মুথ মাসেল, জে ট্র্যাক্টের স্মুথ মাসেল, সব স্মুথ মাসেলকে রিল্যাক্স করে। তবে তো আর কোনো ডাইরেক্ট হার্ট মাসেল কিংবা স্কেলেটাল মাসেলের উপরে ইফেক্ট নাই। এখন ভাস্কুলার স্মুথ মাসেল যে রিল্যাক্স করে, সে আবার ভাস্কুলার সিস্টেমের সব পার্টে এই ঘটনাটা ঘটে, এই অ্যাকশনটা দেয়। আর্টারি, আর্টারিওল, ভেইন, ভেনিউল, সব জায়গার স্মুথ মাসেলকেই সে রিল্যাক্স করে। ইভেন করোনারি আর্টারি, করোনারি ভাস্কুলার স্মুথ মাসেল, এখানেও সে রিল্যাক্স করে। তাহলে এই কারণে ইম্পর্টেন্ট ইফেক্ট আমরা কি পাবো, যেটার কারণে অ্যাঞ্জিনাল পেইন রিলিভ হয়ে যাবে। তো ভেইন, প্রথমে আসি ভেনোডাইলেশন, এটা পরে স্লাইডে দেওয়া থাকতে পারে, আচ্ছা বলি পরে আছে কিনা দেখা যাবে। তো ভেইনে ভেনোডাইলেশন করবে, ভেনোডাইলেশন হয়ে গেলে ভেইনে স্ট্যাসিস হয়ে যাবে ব্লাড, তার মানে তখন প্রিলোড কমে যাবে। প্রিলোড কমে গেলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাবে, কার্ডিয়াক ওয়ার্কলোড কমে গেলে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে, তাহলে অ্যাঞ্জিনাল পেইন রিলিভ হবে। এটা হলো একটা মোড। এবারে আসে সিস্টেমিক
টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, আফটার লোড কমে যাবে, মায়োকার্ডিয়াল ওয়ার্কলোড কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাবে, তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। এদিক দিয়ে তাহলে এই ভেন ডাইলেশন এই কারণে প্রিলোড কমলো, কার্ডিয়াক ওয়ার্কলোড কমলো, অক্সিজেন ডিমান্ড কমে গেল। আর্টারিওল ডাইলেট করার কারণে টিপিআর কমলো, আফটার লোড কমলো, কার্ডিয়াক ওয়ার্কলোড কমলো, অক্সিজেন ডিমান্ড কমে গেল। এবার আসে করোনারি আর্টারি। করোনারি আর্টারিতে করোনারি আর্টারি স্মুথ মাসেল রিল্যাক্সেশন করে করোনারি ভ্যাসোডাইলেশন হবে। আর করোনারি ভ্যাসোডাইলেশন হয়ে গেলে করোনারি আর্টারি দিয়ে পারফিউশন বেড়ে যাবে, তার মানে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে। তাহলে ওই দুই মোডে ডিমান্ড কমে গেল আর করোনারি আর্টারি ডাইলেশন হওয়ার কারণে সাপ্লাই বেড়ে গেল, অক্সিজেন সাপ্লাই বেড়ে গেল। তাহলে এইভাবে নাইট্রেট রিলিভস অ্যাঞ্জিনাল পেইন। আচ্ছা, ওই কথাগুলো দেখো এখানে আছে। have effect, nitrates have effect on all smooth muscle but no direct effect on heart muscle and skeletal muscle. So vascular smooth muscle is a vasodilating effect, এটা on all parts of vascular system, artery, arterial vein, venous সব পার্টের উপরে এই ইফেক্ট আছে vasodilating. ইভেন জে ট্র্যাক্ট, ব্রঙ্কাস, জেনিটোরিয়াল সিস্টেমের স্মুথ মাসেলও সে রিল্যাক্স করে। ইভেন প্লেটলেট এগ্রিগেশনকেও সে ইনহিবিট করে নাইট্রেট, যদি অত সিগনিফিকেন্ট না ইফেক্টটা, তো কিছুটা ইফেক্ট আছে টু ইনহিবিট প্লেটলেট এগ্রিগেশন। আচ্ছা, এই কথাগুলো হাউ নাইট্রেটস রিলিভ অ্যাঞ্জিনাল পেইন অর অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট অফ নাইট্রেট, এগুলো বললে ফেলেছি কিন্তু। ভ্যানোডাইলেশন করে প্রিলোড কমায়, কার্ডিয়াক ওয়ার্কলোড কমায়, অক্সিজেন ডিমান্ড কমায়। আর্টেরিয়াল ডাইলেশন করে আফটার লোড কমায়, কার্ডিয়াক ওয়ার্কলোড কমায়, অক্সিজেন ডিমান্ড কমায়। আর করোনারি ভ্যাসোডাইলেশন করে করোনারি পারফিউশন বাড়ায়, মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয়। এইভাবে অ্যাঞ্জিনাল পেইন রিলিভ করে। এবার অ্যাডভার্স ইফেক্টস অফ নাইট্রেট। তাহলে আমরা নাইট্রেটের মূল ইফেক্ট দেখতেছি হলো ভ্যাসোডাইলেশন, বায়োলজিক্যাল ইফেক্ট যেটা। এই ভ্যাসোডাইলেশন কিন্তু শুধু যে ফিক্সড দুই এক জায়গায় করে তা কিন্তু না, ইট ইজ জেনারেলাইজড। এই কারণে অ্যাডভার্স ইফেক্ট গুলো আসলে মূলত এক্সটেনশন অফ ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ নাইট্রেট। নাইট্রেটের যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট, ভ্যাসোডাইলেটর ইফেক্ট, এটার কারণেই অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে। মেনিনজিয়াল ভ্যাসোডাইলেশন হয়, এরপরে মেনিনজিয়াল ভেসেলের রিলেশনে যে পেন সেন্সিটিভ টিস্যু থাকে এগুলো স্ট্রেসড হয়ে গেলে হেডেক হয়, থ্রবিং হেডেক, ফ্লাশিং, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ডিজিনেস, ইভেন সিনকোপ অর কোলাপস রেয়ারলি। ভ্যাসোডাইলেশন হয়ে যদি হাইপোটেনশন হয়ে যায় তাহলে পেশেন্ট ট্রানজিয়েন্ট সেরিব্রাল পারফিউশন কমে গিয়ে পেশেন্ট মাথা ঘুরে পড়ে যেতে পারে, ডিজিনেস হতে পারে, ইভেন সিনকোপাল অর কোলাপস হতে পারে, সিনকোপাল অ্যাটাক অর কোলাপস। থ্রোবিং হেডেক, ফ্লাশিং, প্যালপিটেশন, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন, ডিজিনেস, সিনকোপ, কোলাপস। নাইট্রেটের অ্যাডভার্স ইফেক্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভাইভাতে প্রায় জিজ্ঞেস করা হয় এবং রিটেনও আসতে পারে। There are some problems with use of nitrate. একটা প্রবলেম হচ্ছে লং টার্ম নাইট্রেট যদি ইউজ করা হয় তাহলে টলারেন্স ডেভেলপ করে। দেখা যায় আগে যে ডোজে কাজ হইতো পরে আর, বা আগে রেসপন্স হয়তো, এটা এটা খাওয়াইলে বা এটা অ্যাডমিনিস্ট্রেশন করলে পেইন রিলিভ হয়তো, অ্যাঞ্জিনাল পেইন, পরে আর হচ্ছে না। লং টার্ম ইউজ অফ নাইট্রেট, এটা স্পেশালি যদি ওরালি ইউজ করা হয় সেই ক্ষেত্রে, রেগুলার এন্ড ওরাল, লং টার্ম ইউজ অফ নাইট্রেট হলে টলারেন্স ডেভেলপ করে। এখন হাউ টু, এটা একটা রিটেনের ইম্পর্টেন্ট কোশ্চেন এন্ড ভাইভা ফেস করতে হয়। হাউ টু অ্যাভয়েড ডেভেলপমেন্ট অফ নাইট্রেট টলারেন্স, নাইট্রেট লং টার্ম ইউজ করলে যে টলারেন্স হয় এটাকে কিভাবে অ্যাভয়েড করা যেতে পারে? এটার আনসার হচ্ছে বাই মেইনটেইনিং এ নাইট্রেট ফ্রি ইন্টারভ্যাল অফ অ্যাট লিস্ট 6 to 8 hours ডেইলি। ডেইলি যদি আমরা পেশেন্টের ব্লাড আর প্লাজমাকে নাইট্রেট থেকে কয়েক ঘন্টার জন্য ফ্রি রাখতে পারি, এটাকে বলা হচ্ছে নাইট্রেট ফ্রি ইন্টারভ্যাল। 6 থেকে 8 ঘন্টা, কোনো বইতে আছে 8 থেকে 10 ঘন্টা নাইট্রেট ফ্রি ইন্টারভ্যাল মেনটেন করতে পারলে তাহলে পেশেন্ট ওই টাইমটা নাইট্রেটের এক্সপোজারে থাকলো না, না থাকলে তার টলারেন্স ডেভেলপমেন্টের চান্স কমে যাবে। তো রিসেন্টলি এটাকে সরাসরি নাইট্রেট ফ্রি ইন্টারভ্যাল না বলে বলা হচ্ছে লো প্লাজমা নাইট্রেট কনসেন্ট্রেশন পিরিয়ড। আসলে তো একদম নাইট্রেট ফ্রি পেশেন্টের প্র্যাকটিক্যালি নট পসিবল, কিছু নাইট্রেট তো প্লাজমাতে থেকেই যেতে পারে। এই জন্য বলা হচ্ছে টু মেনটেন
লো প্লাজমা নাইট্রেট কনসেন্ট্রেশন লেভেল, মানে এমন লেভেল যেটা থাকলেও টলারেন্স ডেভেলপ করে না। তাহলে সিম্পলি নাইট্রেট ফ্রি ইন্টারভেল আর আরো স্পেসিফাই করে এখন যেটা বলা হচ্ছে লো প্লাজমা নাইট্রেট কনসেন্ট্রেশন পিরিয়ড অফ at least 6 to 8 hours ডেইলি। এখন এটা কিভাবে করা যেতে পারে? নাইট্রেট ফ্রি ইন্টারভেল বা লো প্লাজমা নাইট্রেট কনসেন্ট্রেশন পিরিয়ড ডেইলি 6 থেকে 8 ঘন্টা মেনটেন করার উপায় কি? একটা উপায় হলো যে ইউজ অফ সাবলিঙ্গুয়াল নাইট্রেট। নাইট্রেট আমরা ওরালি ইউজ না করে সাবলিঙ্গুয়াল ইউজ করব, এবং সেটা অনলি অ্যাজ রিকোয়ার্ড বেসিস, ডেইলি 2 বেলা 3 বেলা 4 বেলা এরকম না, যখন প্রয়োজন হবে শুধু তখন। যদি কোনোদিন তার প্রয়োজন না হয় তাহলে সে নাইট্রেট স্প্রে বা সাবলিঙ্গুয়াল ট্যাবলেট আর সে নেবেই না। কোনোদিন যদি একবার 2 বার হয় সেদিন নিল। তাহলে যদি অ্যাজ রিকোয়ার্ড বেসিস, রেগুলার ইউজ না করে অ্যাজ রিকোয়ার্ড বেসিস ইউজ করে, তাহলে পেশেন্টের এই নাইট্রেট এক্সপোজার কমে যাচ্ছে, তাহলে টলারেন্সের চান্স কমে যাবে। আর ইউজ অফ ওরাল এসআর ট্যাবলেট কারো কারো ক্ষেত্রে এই শুধু অ্যাজ রিকোয়ার্ড বেসিস দিয়ে হয় না, রেগুলার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে ইউজ অফ ওরাল এসআর সাস্টেইন রিলিজ নাইট্রেট ট্যাবলেট উইথ স্কিপিং এ ডোজ। সে যদি 3 বেলা দেওয়ার কথা থাকে ট্যাবলেটটা, 3 বেলার জায়গায় 1 বেলা আমরা স্কিপ করব, বাদ দেব, বাকি 2 বেলা, তাহলে ওই 6-8 ঘন্টা সে নাইট্রেট ফ্রি ইন্টারভেল বা লো প্লাজমা নাইট্রেট লেভেল মেনটেন হবে। রিমুভাল অফ ট্রান্সডার্মাল প্যাচ ফর ফিউ আওয়ার্স ডেইলি। এটা যারা ট্রান্সডার্মাল প্যাচ স্কিনে লাগিয়ে রাখে তাদের ক্ষেত্রে দিনে কয়েক ঘন্টা প্যাচটা খুলে রাখতে হবে। তাহলে এইভাবে ডেভেলপমেন্ট অফ নাইট্রেট টলারেন্স এটাকে অ্যাভয়েড করা যেতে পারে। তোমরা অ্যাটলিস্ট এতটুকু মনে রাখো, টু মেনটেন নাইট্রেট ফ্রি ইন্টারভেল or low plasma nitrate level of at least 6 to 8 hours daily। এটা কিভাবে করা যায়? একটা হলো যে সাবলিঙ্গুয়াল অ্যাজ রিকোয়ার্ড বেসিসে ইউজ করা যেতে পারে, আর রেগুলার ট্যাবলেট খেলে একটা ডোজ স্কিপ করতে হবে, তাহলে ওই ইন্টারভেলটা মেনটেন হবে। ইউজেস অফ নাইট্রেট, ক্রনিক স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, এই দুটো হচ্ছে কমন ইউজ, রেগুলার ইউজ। ক্রনিক স্টেবল অ্যানজাইনা, আনস্টেবল অ্যানজাইনা, এগুলোতে সাবলিঙ্গুয়াল জিটিএন আর ওরাল যেগুলো সাস্টেইন রিলিজ ট্যাবলেট আছে, আইসোসারবিট মনোনাইট্রেট এন্ড আইসোসারবিট ডাইনাইট্রেট, এগুলো ইউজ হয়। এছাড়া যে ইমার্জেন্সি ইউজ আইভি রুটে, এই এর ইউজ হচ্ছে এই দুইটা, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর এন্ড হাইপারটেনসিভ ক্রাইসিস, এগুলোতে আইভি রুটে অনেক সময় জিটিএন গ্লিসারিন ট্রাইনাইট্রেট ইউজ হয়। শুধু কিন্তু এখানে জিটিএন, অন্যগুলো না, আইভি রুটে অন্যগুলো না, জিটিএন ইউজ হয়। কন্ট্রাইন্ডিকেশন অফ নাইট্রেট, মাইগ্রেন, কারণ আমরা একটু আগে দেখলাম যে নাইট্রেটের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে নাম্বার 1 বলা হয়েছে থ্রবিং হেডেক। মাইগ্রেনেও কিন্তু থ্রবিং হেডেক হয়, তো যার অলরেডি মাইগ্রেন আছে তাকে নাইট্রেট দিলে তো এটা তার জন্য আরো ডেঞ্জারাস হবে। অ্যানজাইনা ডিউ টু অ্যানিমিয়া, তো নাইট্রেট তো আসলে ইসকেমিক হার্ট ডিজিজের ট্রিটমেন্ট বা অ্যানজাইনার ট্রিটমেন্টে ইউজ হয়, যেখানে ইসকেমিয়া, মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, তো অ্যানিমিয়ার কারণেও কিন্তু অনেক সময় চেস্ট পেইন হয়, তো এই ক্ষেত্রে আবার নাইট্রেট ইউজ করা যাবে না। তাহলে মাইগ্রেন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যানাদার ওয়ান অ্যানজাইনা ডিউ টু অ্যানিমিয়া। আচ্ছা, বিটা ব্লকার, অ্যানাদার গ্রুপ অফ অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগস, এটা আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস এর রিলেশন ডিসকাস করেছি, এখানে শুধু আমরা অ্যান্টি অ্যানজাইনাল ইফেক্টটা এক্সপ্লেইন করি। অ্যান্টি অ্যানজাইনাল ইফেক্ট অফ বিটা ব্লকার, হার্টে ওই মেকানিজম একই, বিটা 1 রিসেপ্টর ব্লক করলো তাহলে আর পজিটিভ আইনোট্রপিক ইফেক্ট হবে না, দ্যাট ইজ নেগেটিভ আইনোট্রপিক ইফেক্ট হবে। তাহলে ডিক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন অফ হার্ট এন্ড ডিক্রিজ হার্ট রেট, তাহলে ডিক্রিজ কার্ডিয়াক ওয়ার্কলোড, ডিক্রিজ মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড। তাহলে বিটা 1 রিসেপ্টর ব্লক করলে বিটা ব্লকার, নেগেটিভ আইনোট্রপিক, নেগেটিভ ক্রোনোট্রপিক ইফেক্ট, সো ফোর্স অফ কন্ট্রাকশন এন্ড হার্ট রেট কমে যাবে, কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাবে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। আচ্ছা, হার্ট রেট যদি কমে যায় এই বিটা ব্লকার ইউজ করলে, ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাওয়ার কারণে ওদিক দিয়ে ওয়ার্কলোড কমলো, তো হার্ট রেট কমে গেলে এটার আরেকটা বেনিফিট এখানে দেখাই, আগে বলা হয়েছে, হার্ট রেট কমে গেলে ডায়াস্টোলিক পিরিয়ড বেড়ে যাবে। ডায়াস্টোলিক পিরিয়ড বেড়ে গেলে মায়োকার্ডিয়াল পারফিউশন বেশি হবে, টাইম বেশি পাবে, ডায়াস্টোলিক পিরিয়ড বেড়ে গেছে, পারফিউশন বেড়ে যাবে।
তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে। তাহলে বিটা ব্লকার কিন্তু হার্ট রেট কমানোরও এদিক দিয়ে আমরা সুবিধা পাচ্ছি। এবারে কিডনিতে যে বিটা 1 রিসেপ্টর ব্লক করে বিটা ব্লকার, এখান দিয়েও আমরা একটু এক্সপ্লেইন করতে পারি অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট। তো বিটা 1 ব্লক হয়ে গেলে রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালোস্টেরন সিস্টেমের অ্যাক্টিভিটি কমে যাবে, ব্লাড ভলিউম কমে যাবে, প্রিলোড কমে যাবে। প্রিলোড কমে গেলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাবে। কার্ডিয়াক ওয়ার্কলোড কমে গেলে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। তাহলে বিটা 1 রিসেপ্টর অফ কিডনি ব্লক হয়ে গেল, রেনিন, অ্যানজিওটেনসিন অ্যাক্টিভিটি কমে গেল, ব্লাড ভলিউম কমে গেল, প্রিলোড কমে গেল, কার্ডিয়াক ওয়ার্কলোড কমে গেল। এগুলো সাইড ইফেক্ট, ইন্ডিকেশন, বিটা ব্লকার, কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো আমরা বলে ফেলেছি। আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকারে চলে যাই। এখানে আমরা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ রিলেশনে যদি ডিসকাস করেছি, শুধু এখানে আমরা অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট যেটা, এটা একটু বলবো। অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্টস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। নামেই তার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করবে। আমরা প্রথমে ব্লাড ভেসেলের ক্যালসিয়াম চ্যানেল আসি। ব্লাড ভেসেলের ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হবে, ভ্যাসোডাইলেশন হবে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যাবে, আফটার লোড কমে যাবে, কার্ডিয়াক ওয়ার্কলোড কমে যাবে, মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। তাহলে ক্যালসিয়াম চ্যানেল blockage of blood vessel by calcium channel blocker causing vascular smooth muscle relaxation, then vasodilation, then reduction of TPR, reduction of afterload, reduction of cardiac workload. So there is reduction of myocardial oxygen demand. এগুলো blood vessel effect. এবার হার্টে আসি। হার্টে ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে গেল, তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন কমে গেল এন্ড হার্ট রেট কমে গেল। কারণ ক্যালসিয়াম চ্যানেল এটা কার্ডিয়াক মাসেলে যেমন আছে, কন্ডাকটিভ টিস্যুতে স্পেশালাইজড পেসমেকার সেল, ওখানে ক্যালসিয়াম চ্যানেলের ইনভলভমেন্ট আছে, ক্যালসিয়ামের ইনভলভমেন্ট আছে। তো এখানে হলো অটোমেটিসিটি, ইম্পালস জেনারেশন এন্ড কন্ডাকশনের জন্য ক্যালসিয়াম চ্যানেল কাজে লাগে, আর এদিকে কার্ডিয়াক মাসেলে ফোর্স অফ কন্ট্রাকশনের জন্য কাজে লাগে। তো এখন ক্যালসিয়াম চ্যানেল যখন ব্লক হয়ে যাবে, কার্ডিয়াক মাসেলে হোক আর পেসমেকার সেলে হোক, তখন কার্ডিয়াক মাসেলে হবে ফোর্স অফ কন্ট্রাকশন কমে যাবে, আর কন্ডাকটিভ টিস্যুতে হার্ট রেট কমে গেল। ফোর্স অফ কন্ট্রাকশন কমলেও কার্ডিয়াক ওয়ার্কলোড কমবে, হার্ট রেট কমে গেলেও কার্ডিয়াক ওয়ার্কলোড কমবে। হার্টকে আর ঘন ঘন কন্ট্রাকশন করতে হচ্ছে না। তাহলে কার্ডিয়াক ওয়ার্কলোড কমে গেলে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যাবে। তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে গেল, ওদিকে এই মেকানিজম মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে গেল, প্রিলোড আর আফটারলোড কমে গেল। এবারে করোনারি ভাস্কুলার ডোন, করোনারি ভাস্কুলারও ডাইলেটেশন হবে। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইউজ করলে ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে করোনারি ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্স হয়ে করোনারি ভ্যাসোডাইলেশন হবে, করোনারি পারফিউশন বেড়ে যাবে। করোনারি ভ্যাসোডাইলেশন হয়ে গেল, করোনারি পারফিউশন বেড়ে গেল। তো করোনারি পারফিউশন গেলে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বেড়ে গেল। তাহলে আগের দুই মোডে আমরা দেখলাম ব্লাড ভেসেলে ইফেক্ট, এটার কারণে মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যায়। কার্ডিয়াক মাসেলে ইফেক্ট, এটার কারণে কার্ডিয়াক মাসেল এন্ড পেসমেকার সেলে এটার ইফেক্টের কারণেও মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড কমে যায়। আর করোনারি আর্টারিতে যে ইফেক্ট, করোনারি ভ্যাসোডাইলেশন হয়ে করোনারি পারফিউশন হয়ে বেড়ে গিয়ে মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাই বেড়ে গেল। তাহলে ডিমান্ড কমে গেল, সাপ্লাই বেড়ে গেল, তাহলে অ্যান্টি অ্যাঞ্জিনাল ইফেক্ট হয়ে গেল, আর অ্যাঞ্জিনাল পেইন রিলিভ হয়ে গেল। ওকে, তাহলে আমরা আজকে অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগস শেষ করে দিলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে নেক্সট কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড ড্রাগস এর মধ্যে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস আছে, ড্রাগস অফ হার্ট ফেলিউর আছে, আর অ্যান্টি ডিসলিপিডেমিক ড্রাগস আছে, আরো বেশ আছে, অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্টি প্লেট আছে, হবে স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? একটু স্যার কোশ্চেন ছিল স্যার। এই যে স্যার এখানে ভ্যাসোডাইলেশন আর ভেনোডাইলেশন স্যার, এই দুটো জিনিস যদি স্যার এক লাইনে বুঝতে চাই, সেক্ষেত্রে স্যার কিভাবে বুঝবো স্যার? বুঝবা ভ্যাসোডাইলেশন আর স্যার ভেনোডাইলেশন দুটো অর্থ স্যার পেলাম আমরা স্যার। একটা হচ্ছে ভ্যাসো আর একটা হচ্ছে স্যার ভেনো। হ্যাঁ, তাহলে স্যার ভেনোডাইলেশনটা কখন বুঝবো? আর ভ্যাসোডাইলেশন তো স্যার সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি, কিন্তু এখানে স্যার হঠাৎ করে ভেনোডাইলেশন। ভ্যাসোডাইলেশন মানে কি? ভেসেল থেকে ভেসেলের ডাইলেশন, এটার নামই তো ভ্যাসোডাইলেশন।
জি স্যার। সেটা তো আর্টারিও হতে পারে, আর্টারিওলও হতে পারে, ভেইনও হতে পারে, ভেইনুলও হতে পারে। মানে ঠিক স্যার আছে? শুধু ভেইন হলে তখন স্যার ভেনোডাইলেশন। হ্যাঁ, শুধু ভেইন ডাইলেশন এটা ভেনোডাইলেশন। আর্টারিওল ডাইলেশন এটাকে বলা হবে আর্টারিওলার ডাইলেটেশন। জি স্যার। আর ঠিক আছে? আর স্যার ওইখানে ওই যে আমরা স্টেজ করলাম যে স্যার ওইখানে হুম। ব্ল্যাক আর নন ব্ল্যাক একটা স্যার কথা আসছিল, এটা কি স্যার ওই যে রেসিজমের ক্ষেত্রে মানে রেস গুলা যে আছে এইটার ক্ষেত্রে কোনটা? মানে স্যার ব্ল্যাক আর নন ব্ল্যাক স্যার স্টেজ করলাম যখন স্যার হ্যাঁ, ওই যে হ্যাঁ। স্যার ওই যে নাইস ক্রাইটেরিয়াতে। হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। স্যার হ্যাঁ, আর কি এখানে বলতেছো? স্যার আরেকটা স্যার কোশ্চেন স্যার এসআর আর স্যার এক্সআর স্যার এই দুইটার মধ্যে পার্থক্যটা কি স্যার? স্যার অনেক SR? ড্রাগের পরেই স্যার লেখা থাকে স্যার এসআর, আরেকটাতে লেখা থাকে স্যার এক্সআর। SR হচ্ছে সাস্টেইন রিলিজ, সাস্টেইন রিলিজ জি SR। স্যার। আর XR টা সাধারণত ইউজ করে ওটা এটার এলাবোরেশনে আসে এক্সটেন্ডেড রিলিজ। স্যার দুইটা পার্থক্যটা কি? এক্সটেন্ডেড রিলিজ, সাস্টেইন রিলিজ মানে হচ্ছে একটা দীর্ঘ সময় ব্যাপী সে রিলিজ করতেই থাকবে। মানে ওই ফর্মুলেশনটা এইরকম যে এটা ইউজ করলে একবার ইউজ করলে এটা সাস্টেইন অনেক সময় ধরে এটা রিলিজ হইতে থাকবে। এক্সটেন্ডেড রিলিজের আসলে এটাও অনেকটা একই, এক্সটেন্ডেড পিরিয়ড ধরে এটা রিলিজ হইতে থাকবে। স্যার কথা একই হলো কথা কাছাকাছি। কিন্তু মোটামুটি দুটো একই রকমই, এটা দুই ভাবে এক্সপ্রেস করা। একটা হলো আচ্ছা। সাস্টেইন, কন্টিনিউয়াস রিলিজ হইতেই থাকবে, হইতেই থাকবে। এটা যে কন্টিনিউয়াসলি হচ্ছে এটা বোঝাচ্ছে। আর এক্সটেন্ডেড হলো এক্সটেন্ডেড পিরিয়ড আর লং পিরিয়ড ধরে রিলিজ হইতেই থাকবে। জি স্যার। স্যার আমাদের পরীক্ষার নোটিশ হয়ে গেছে স্যার। নোটিশ হয়েছে? জি স্যার। তাই নাকি? জি স্যার, জানুয়ারির শেষ সপ্তাহ। না, এটা এমনি কালকে আমি শুনেছি, কিন্তু নোটিশ হয়েছে কিনা এটা এখনো। স্যার প্রেস রিলিজ হয়ে আমরা গেছে চিঠি একবার পাইনি স্যার, এখনো। আজকে পত্রিকার তাই মধ্যে হোক, হয়তো এসে যাবে। তো ঠিক স্যার, আছে। স্যার ওই আচ্ছা, আমাদের তোমাদের- যে হ্যাঁ বলো। স্যার আমাদের এইখানে আমরা যে নাইট্রেট গুলা ভেসোডাইলেটর হিসেবে ব্যবহার করলাম, স্যার এখানে আমরা যদি আলফা 1 এর ভিতরে যে কিছু প্রথম দিকে যে প্রাজোসিন টেরাজোসিন এগুলাও তো স্যার ভেসোডাইলেটর, এইগুলা ব্যবহার করা যাবে না অ্যানজাইনাল ড্রাগ হিসেবে? না, ওগুলো অ্যান্টি ড্রাগ হিসেবে লিস্টেড না, কারণ আলফা ব্লকার তো ইউজ রেয়ারলি করা হয়। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগে দেখো না, দেখাইলাম স্টেপ 1, 2, 3, 4 পরে গিয়েও যখন রিফ্র্যাক্টরি আর রেসিস্ট্যান্ট হাইপারটেনশন হয়ে গেল তখন ওটা অ্যাড করার কথা, কারণ এটার যে অ্যাডভার্স ইফেক্ট, কি অ্যাডভার্স ইফেক্ট মনে আছে বলো দেখি? স্যার ওই যে ওইটা আলফা 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 স্যার ওইটা ব্লকারের এক্স অ্যাডভার্স ইফেক্ট স্যার স্যার প্রচুর হাইপারটেনশন করে ফেলে, মানে এক্সট্রিম ফার্স্ট ডোজ হাইপারটেনশন, ফার্স্ট পোস্টুরাল ডোজ হাইপারটেনশন, হাইপারটেনশন। এটা হ্যাঁ, এটা রিস্ক খুবই বেশি। এছাড়া রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, এটার চান্সও এটার খুবই বেশি। এজন্য তো এগুলো তো কখনো, এগুলো তো রেয়ারলি ইউজ হয় যখন দেখা যাচ্ছে যে কোনো কিছুতেই, স্পেশালি যখন ওই যে মনে করা হয় আর কি মিউকোরমাইকোসাইটোমা ক্ষেত্রে বা রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হয়ে গেলে তখন এটা। কারণ যদি রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া হয় বা হাইপারটেনশন হয়, দুটোই তো ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টের জন্য ডেঞ্জারাস। স্যার ওই যে কিন্তু ওই যে প্রাজোসিন টেরাজোসিন ডক্সাজোসিন এগুলা তো স্যার শুধু ভেসোডাইলেটর না, ওইখানে তো আর মানে এক্সট্রিম হাইপারটেনশন কি হয় এগুলাতে? হ্যাঁ, আলফা ব্লকার হলে ভেসোডাইলেশন, আলফা ব্লকার হলে ইন্টেন্স ভেসোডাইলেশন, ফার্স্ট ডোজ হাইপোটেনশন, পোস্টুরাল হাইপোটেনশন, তারপরে ট্যাকিকার্ডিয়া, এগুলো রিস্ক খুবই বেশি। এগুলো যেন কখনোই তো ইনিশিয়াল চয়েস এগুলো নাই। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে আবার টাইমলি অ্যাটেন্ড করো। আচ্ছা, তোমাদের ধন্যবাদ স্যার। পরীক্ষার নোটিশ হয়ে থাকে, হ্যাঁ তোমরা শুনছো? শোনো, জি স্যার। পরীক্ষার নোটিশ যদি হয়ে থাকে, তোমরা তোমাদের ইয়াদের 26 ব্যাচের রেগুলার যারা, তাই না, জি স্যার। ওরা তো জি স্যার। ক্লাস করছে না, তাই না? জি না স্যার। এখন তো যেহেতু পরীক্ষা সামনে, তোমাদের রিভিউ ক্লাসের বিষয় আছে, আর আমি যেহেতু তোমাদের ক্লাস নিচ্ছি, আর 27 ব্যাচ হয়তো আর অ্যাটেন্ড সেভাবে করবে না। জি ওরা স্যার। যদি জয়েন করতে চায় তোমরা যোগাযোগ করো, বলে দাও যে তারা চাইলে ক্লাসে জয়েন করতে পারে। জি স্যার। ঠিক ঠিক আছে, আছে স্যার, তাহলে ওটা অবশ্যই আমাদের স্যার। পরীক্ষার আগে ওটা আমাদের জন্য হেল্পফুল হবে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ওয়ালাইকুম স্যার।